আমি আজ নতুন ফোন কিনেছি, তাই সবার মতো আমিও ফেসবুক আইডি খুলব। এখন ফেসবুক আইডি খুলতে খুলতে আমার পরিচয় দিয়ে দিই। আমি সুলতান, বাসা নওগাঁ জেলার কোনো এক দরিদ্র পরিবারের একমাত্র ছেলে। বড় বোন আছে, বিয়ে হয়ে গেছে। এবার ইন্টার পরীক্ষা দিলাম। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন আমার জন্য, এইটুকু জানলেই চলবে। এখন আমার ফেসবুক আইডি খোলা শেষ। এখন বন্ধুদের সাথে দেখা করতে যাব, তাই ফোন দিলাম বন্ধুদের কাছে। বল কি বলবি? তোর বউ আমার ফোন দিছি, কিছু কথা বলার আছে বলে ফোন ধরতে না ধরতে তুই কি বলছিস? হ্যাঁ, তোর ফোনে কখনো কি রিচার্জ থাকে নাকি যে বলবো না? হারামি, তুই তো সব সময় শূন্য করে রাখিস, আজকে কল দেয়া দেখে বলছিস? হারামি, যেই জন্য এতদিন কিপটামি করছি সেটা আজ হয়ে গেছে। এখন আর ওই কিপটামি করবো না, হয়েছে? তাই বুঝি? তার কিসের জন্য এতদিন কিপটামি করছিলি বলতো? সেটাই বলবো, নদীর পাড়ে আয়, সাথে করে সোহানকেও নিয়ে আসিস, সবাইকে একসাথে বলবো। ওকে বাই, আল্লাহ হাফেজ। ওকে ব্রো, আল্লাহ হাফেজ। এবার অন্য একটা বন্ধুকে ফোন দিলাম। বন্ধু, এখন কথা বলার সময় নাই, নদীর পাড়ে চলে আয়। ইপটে বেডা। আচ্ছা যা, আমি যাচ্ছি। ইমার্জেন্সি নাকি আবার? বলছি না এখন কথা বলার সময় নেই আমার কাছে। নদীর পাড়ে আয়, জানতে পারবি। ওকে ভাই, তুই কেমন সেটা জানি। রাখ হারামি ফোন। এবার দিলাম সাদিককে। ভাই, কি খবর তোর? আলহামদুলিল্লাহ দোস্ত, ভালো। শোন, এখন নদীর পাড়ে চলে আয়, সবকিছু আমি ওখানেই বসে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বেরোচ্ছি। তুই কোথায় এখন? আমি নদীর পাড়ে বসে আছি, তোরা সবাই তাড়াতাড়ি করে চলে আয়। ওকে? ওকে বন্ধু, তাহলে একটু দেরি কর, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি আসিস। বাই, আল্লাহ হাফেজ। এইদিকে আমি বসে আছি তাদের আসার জন্য, আর সময় শেষ হয় না। সেই একমাত্র জানে যে অন্যের জন্য অপেক্ষা করে। সময় কেমন জিনিস, কি করব ভাবছি, কিছু তো করার নেই। দেখি একটা মেয়ে লাইনে আছে, মানে নেটে আছে। দিলাম একটা মেসেজ, আসসালামু আলাইকুম আপু। কি দুঃখের বিষয়, মেসেজটা সিন পর্যন্ত করলো না। এইদিকে আমার সব বন্ধুরাও চলে এসেছে। আমার মন খারাপ দেখে বলল, আরে তোর কি হয়েছে? ফোন করে ডাকলেই খুব খুশি মনে, আর এখানে গুমরা মুখে বসে আছিস। আরে ভাই, হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তা করছে, তাই এমন হতেই পারে। তুই খালি পাকনামি করিস। ভাই তোরা থাম, আমি এই যে একটা ফোন নিয়েছি। কেন, তোর আগের ফোন কি হলো? আগেরটা বাটন ফোন ছিল, এখন ভালো করে দেখ স্মার্টফোন এটা। তাই নাকি? তাহলে দে, তোকে ফেসবুক ফ্রেন্ড করে নিই, তাহলেই সুবিধা হবে। দেখিস কেউ আবার শেখা টেকা দেয় না যেন আবার। আব্বে, তোর কি মনে হয় আমি মেয়েবাজি করবো নাকি ফোন নিয়ে? তোদের সব কয়টার গার্লফ্রেন্ডকে বলে বেকআপ করে দিব। তোদের মতো আমি গরিব না, আমি দেশি মাল খাই না, আমি বিদেশি খাই, বুঝছিস? আর আমার বিদেশিই লাগবে। স্বপ্ন দেখা ভালো, বাট ঘুমিয়ে জেগে জেগে স্বপ্ন দেখা যায় না। তাছাড়া কথা বললে কিভাবে? সেটা না হয় সময় হলেই দেখতে পারবি, তোদের দেখিয়ে দেব। শুধু তোদের দেখানোর জন্য একটা বিদেশি গার্লফ্রেন্ড করব। রাখ তোর বিদেশি গার্লফ্রেন্ড, দেশের 11 লাখ মেয়ে কি করবে তাহলে? হ্যাঁ, এমনি 11 লাখ বেশি আছে মেয়েরা। যে সব ছেলে বলে 4টা বিয়ে করা সুন্নত, তারা 4টাগুলো দেখবি মেয়ের চুলও পাওয়া যাবে না। ভাই বাদ দে ওগুলো, এবারে একটা গ্রুপ করবি, আমরা সবাই থাকবো, আর আজকের ট্রিট দে। আচ্ছা চল ঝালমুড়ির দোকানে, সবাইকে খাওয়াবো নি। ওটা বলে হবে না তো, আমাদের স্টুডেন্টে নিয়ে খাওয়াতে হবে। ভাই আমি স্যামসাং আরটা নিইনি, বা আইফোনে নিইনি, নিয়েছি 2.16 র্যাম রোমের ফোন। তাহলে কিভাবে কি মিলাস তোরা? আমার বাবার এত কিছু নাই যে খাওয়াতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় ঝালমুড়ির সাথে 1 কাপ করে চা খাওয়া। ওকে ঠিক আছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে প্রায় রাতেই বাসায় ফিরলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে ফোন নিয়ে ঘাটাঘাটি করছি, হঠাৎ করে দেখি ওই আইডি থেকে মেসেজ আসলো। ওই আইডি মেসেজ দেখে তো আমি পাবনার রোগী হয়ে গেছি। আসলে আরবি ভাষার মতো বা আরবি ভাষায় মেসেজ দিয়েছে, আর আমি তো আরবি পড়তে পারি না, তাই মেসেজ দিলাম, হু আর ইউ। ওই আইডি থেকে রিপ্লাই আসলো, আই এম এমডি আয়েশা সিদ্দিকি। হু আর ইউ? আই এম এমডি সুলতান। ওই আইডি থেকে, হোয়ার আর ইউ লিভ কান্ট্রি? আই এম ফ্রম বাংলাদেশ, অ্যান্ড ইউ? I am from Pakistan. পাইছি, এই বেডিকে যেভাবে হোক পটাতে হবে। শালি, তোদের পূর্বপুরুষ আমাদের অনেক অন্যায় করেছে, এবার আমার পালা প্রতিশোধ নেওয়া। আমি ভাই বাংলা লিখে পরিবর্তন করছি, তাই বিরক্ত লাগছে, কথা বলিনি।
কিছুক্ষণ পর তখন মেসেজ দিয়েছে, তা আবার বাংলায়। চিন্তা করতে হবে না, আমি ইংরেজি টাইপিং করে বাংলা পরিবর্তন করছি, তুমি বাংলায় বলো। নিজেকে কেমন জানি লাগছে, যেখানে নিজের দেশের মায়া পাত্তাপ দেয় না, সেখানে পাকিস্তানি মেয়ে ভাষার সমস্যা হওয়ার পরেও কথা বলতে চায়। কোনো সমস্যা আছে নাকি তোমার? সমস্যা থাকবে কেন? তা তোমার পরিবারে কে কে আছে শুনি? সেটা জেনে তোমার কি কাজ, আগে তুমি বলো। কিছু কাজ নাই, এমনি বললাম আর কি। আমি, মা বাবা আর একটা আদরের ছোট বোন। তোমার? মাইন্ড করেছো? আমি বাবা মা। মাইন্ড করার কি আছে? তুমি পাকিস্তানে থাকো আর আমি কোথায়, বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশি ছেলে কেমন লাগে তোমাদের? অন্য মেয়ের কেমন লাগে জানি না, বাট আমার তো ভালোই লাগে। বাংলাদেশি ছেলেরা খুব বেশি কিউট। ভাগ্যিস এখনো আমায় দেখেনি, তাই এই কথাগুলো বলছো। আচ্ছা, তোমার বয়স কত? না মানে তুমি করে বলছি তো, তাই হতেই পারেন আমার বড়। তোমার ফেসবুকে কি আসল বয়স দেওয়া আছে? সরি, আসলটা নাই, 1 বছর বেশি দেওয়ার আছে, মানে সার্টিফিকেট জন্ম নিবন্ধন অনুযায়ী দিয়েছে। তাহলে সমস্যা নেই, তুমি আমার চাইতে 3 বছরের বড়। আমার বর্তমান বয়স 17 বছর, তোমার প্রায় 20 বছর হবে কিছুদিন গেলে। তাহলে আইডি চেক করে তারপরে মেসেজের উত্তর দিয়েছো, তাই তো? তাতে সমস্যা তোমার? আচ্ছা আমরা কি আমরা কি ভালো বন্ধু হতে পারি? পাকিস্তানের লোককে বিশ্বাস করতে নাই। 1971 সালের আগে যা করেছে তোমার পূর্বপুরুষেরা, তার জন্য এখন আমাদের কষ্ট ভোগ করতে হয়। তাতে আমার কি? আমি তো আর তোমার সাথে বেইমানি করছি না, যারা করছে তাদের গিয়ে বলো। আমায় কেন বলছো? কারণ তুমি হলে তাদের সন্তান বা নাতনি হবে, তাই দরকার নাই কোনো আলগা সম্পর্কে কথা না বলবে না। আমার সমস্যা নেই। আমার কাছে ভাব নিচ্ছ? আমি কি জানলে তুমি অবাক হয়ে যাবে। তাছাড়া আমি তোমাকে তো বিয়ে করছি না যে এত অসম্মান করলে। দেখেন, আমার কোনো বান্ধবী নাই, মানে হচ্ছে আমার সবগুলো ফ্রেন্ড ছেলে। হ্যাঁ, তাদের স্বভাব জীব আছে, কিন্তু আমার নাই। তাহলে নক করেছিলে কেন? আমি বলেছিলাম তোমায় নক দিতে। আচ্ছা ঠিক আছে বাবা, ফ্রেন্ড হচ্ছে, এবার খুশি তো? অবশ্যই খুশি, যেহেতু বাংলাদেশ আমার পছন্দের দেশ আর সেই দেশের মানুষ তুমি, তাহলে তো খুশি হবই, তাই না? আচ্ছা, এই মেয়ে দেখছি এখন আমার আবার অধিকার খাটাতে শুরু করেছে। ভবিষ্যতে কি হবে আমার আর কি হবে? দিয়ে দিব ছেঁকা, মনে মনে ভাবছিলাম আর কি। এতক্ষণ লাগে রিপ্লাই দিতে? দেরিতে রিপ্লাই পাও আমার পছন্দ না। পছন্দ না হলে কিছু করার নাই, আমার বন্ধু আছে, তাদের সাথেও কথা বলতে হয়। তোমার একার মনে হয় বন্ধু আছে, আমার মনে হয় নেই। আমি তাদেরকে সময় দিই না মনে হয়। গল্পটা সম্পর্কে কমেন্ট করবে, না হলে খুব তাড়াতাড়ি শেষ করে দেব। যদি ভালো না লাগে তাহলে লিখতে তো আমার লাভ নেই। থাকতেই পারে, যেহেতু মানুষ তুমিও, একা কি আর সবাই থাকতে পারে নাকি? কথা ভালো বলতে পারো, এই জন্যই তো তোমাকে বন্ধু করলাম। তা বাংলাদেশের কোথায় থাকো তুমি? রাজশাহীতে থাকে। তুমি কোথায় থাকো বলো? ইসলামাবাদ। রাজশাহী তো অনেক সুন্দর একটা শহর, তাই না? আচ্ছা তুমি রাজশাহীর কোন জায়গায় থাকো? এত কিছু জেনে কি করবে? আর রাজশাহী সুন্দর শহর তুমি কিভাবে জানলে? তাছাড়া তুমি রাজশাহী চিনো নাকি? রাজশাহীতে গেছিলাম ঘুরতে, শুনেছিলাম যে রাজশাহী নাকি এশিয়া মহাদেশের অন্যতম সুন্দর একটি শহর, তাই গিয়েছিলাম। আসলেই অনেক সুন্দর। তাছাড়া নওগাঁর পাহাড়পুরও অনেক সুন্দর। এই থামো, কখন জানি বলবে যে আমার বাসা পর্যন্ত আসছো। নিজের জেলার পাহাড়পুর দেখলাম না, আর ম্যাডাম দেখি বিদেশি হয়েও দেখছে। আসলে কপাল, গরিবের দিন কি বা রাতে কি? তাই নাই? আচ্ছা একটা কাজ করো, তুমি ব্যাংক অ্যাকাউন্ট খুলে আমায় বলো, আমি কিছু টাকা পাঠিয়ে দেবো নি। গরিব হতে পারে কিন্তু ফকির না। আমি যেমন আছি এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কৃতজ্ঞ আছি। আমার লাগবে না। কেউ কিছু দিতে চাইলে নিতে হয়। আচ্ছা বুঝতে পারছি, তুমি কি কিছু নিবে না, ঠিক আছে নিও না, কিন্তু বন্ধু হিসেবে কখনো টাকার দরকার হলে বলবে। আচ্ছা ঠিক আছে, বলবো সমস্যা হলে। তাছাড়া এত রাত পর্যন্ত দেখে কি করছো তুমি? কই রাত? মাত্র তো 10টা বাজে। তোমার ওখানে কত রাত? কি বলো? আমার এখানে তো 12টা বাজে। আচ্ছা পরে কথা হবে, এখন রাখি। আচ্ছা রাখো, আমিও বরং ঘুমিয়ে পড়ি, তুমিও ঘুমিয়ে পড়ো, কাল রাতে কথা হবে। কেন, দিনে ব্যস্ত নাকি? পড়াশোনা করতে হয়, তাই দিনে খুব একটা সময় পাই না, তাই রাতেই কথা হবে। তো ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল কথা হবে। বাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। সকালে একটা স্বপ্ন দেখি, আমি কলেজে যাচ্ছি। হঠাৎ একটা মেয়ে এসে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। আমি মেয়েটার দিকে তাকিয়ে ক্রাশ খাইছি, তাই হাত বাড়িয়ে দিলাম যাতে আমার হাত ধরে উঠতে পারে। মেয়েটা হাত ধরবে এমন সময় বৃষ্টি এলো।
আরে বৃষ্টি ভাই, তুই কি একটু পরে আসলে খুব ক্ষতি হতো। কে রে বৃষ্টি? আর ভাই কাকে বলিস? আম্মু, তুমি পারলে তোমার ছেলের সাথে এমন করতে? সবে তোমার বৌমার হাত ধরবো আর তুমি পানি ঢেলে দিলে। এই ফাজিল ফোলা, তুই কি ভালো হবি না? আম্মু, তোমার ছেলে ভালো হবে কোন দুঃখে বলো তো? আমি খারাপ আবার ছিলাম কবে যে আমি ভালো হব? তবে রে, সকাল সকাল আমার সাথে লাগা, যা আজকে তোর খাওয়া বন্ধ। আম্মু তুমি থাকো, আমি পালাই, সময় হলে খেয়ে নিব, আর সেটাও তোমার হাতে। বাই। তবে রে, তোর একদিন বা আমারই একদিন, দাঁড়া বলছি। না মা, এখন আমি দৌড়ের শরীর চর্চা করছি, এখন থামা যাবে না। ব্যাস, কোনো মতে বেঁচে বাইরে চলে আসলাম, আর ওইদিকে আমার মা আর বাবা কথা চলছে। সকাল সকাল ওর পিছনে লাগছো কেন? ছোট আছে এখন, এত শাসন করলে হবে? বেশি কথা বলে তোমার বাসায় খাওয়া বন্ধ করে দেবনি। তোমার ছেলে কি করেছে জানো? তুমি সব সময় শুধু খাবারের উপর রাগ দেখাও। যখন সুলতানকে বিয়ে দিয়ে বউ নিয়ে আসবো তখন শুধু বলে দেখো, আর আমার ছেলে কি করেছে শুনি। বিয়ে দিয়ে বউ নিয়ে আসো, শাশুড়ি বৌমা একসাথে দুই বাবা ছেলেকে শিক্ষা দিয়ে দেব। আমার ছেলে সকালে আগের সব কথা বললাম। ছেলেটা খুব ফাজিল হয়ে গেছে। খুব তাড়াতাড়ি দেখছি একটা বৌমা খোঁজ করতে হবে যাতে শিক্ষা দিতে পারে। ছেলে এখনো নিজের টাকায় চলতে পারে না, আর ছেলেকে বিয়ে দেবে? রাখো তোমার কথা, নাস্তা করে কাজে যাও। আচ্ছা যাচ্ছি। এত কথা বললে ভালো লাগে? ভালো লাগবে কেন, পুরনো হয়ে গেছি তো তাই। এবার কথা না বলে খেয়ে কাজে যাও। এদিকে দৌড়ে আমার অবস্থা খারাপ। হঠাৎ করে একটা মেয়ে দেখি একটা ছেলেকে জড়িয়ে ধরলো। আসলে আসলে আসি পার্কে, কিন্তু জানতাম না যে ছেলে মেয়ে সকালে পার্কে আসবে। সকাল বলতে 7টা বাজে। কি দিনকাল এলো, বিয়ের আগে সব নিয়ামত ভোগ করছে। তাহলে ভাই তুমি বলো কিভাবে বিয়ে করলে টিকবে? আজ এর জন্য এত ছেলে মেয়ে ডিভোর্স হচ্ছে। যাক, গল্পে ফিরে আসি। একটু পরে হাঁটাহাঁটি করে বাসায় ফিরলাম। ফিরে আর কি করব? আম্মু বলে চিৎকার করছি। তখন কি হয়েছে, এত সারের মতো চিৎকার করছিস কেন? আম্মু, তুমি আমায় খাইয়ে দিবে, ব্যাস। আজকে কোনো অজুহাত হবে না, আমায় খাওয়াইতেই হবে। পারবো না, নিজের হাত আছে, পারলে খেয়ে নে, না হলে না খেয়ে কলেজে যা। যেদিন বিয়ে করব সেই দিন তোমাকে লাগবে না, এখন খাইয়ে দাও। কি বলি, আমায় লাগবে না? আচ্ছা শুনি, বউ এলে এমন কি করবে যে আমায় লাগবে না? বউ এলে বউয়ের হাতে খাবো, রান্না করবে আমার পছন্দের মতো। স্বপ্ন দেখো শুধু। আমি যেমন তোর বাবার পছন্দের রান্না সবসময় করি না, ঠিক বৌমাকেও শিখিয়ে দেব বরকে কেমনে কাবু করে রাখতে হয়। আচ্ছা আম্মু, তুমি কি আমার আম্মু নাকি অন্য কারো? নিজের ছেলের সাথে এমন করতে পারবে? থাক, তোকে আর কথা বেশি করতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তারপরে আর কি, আমি মার হাতে খেয়ে বেরিয়ে পড়লাম কলেজে। ফোনটা রেখে যাই, জানেনই তো বন্ধুরা আছে শুধু বাজ দেওয়ার জন্য। একটা স্মার্টফোন নিয়েছি, এটাই অনেক। তাদের সামনে নিয়ে যাওয়া মানে হচ্ছে নিজের সম্মান জবাই দেওয়া। একটু পরে চলে আসি কলেজে, দেখি সব কয়টা বন্ধু আলাদা আলাদা হয়ে তাদের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। তোদের পিরিয়ড শেষ হলে এইদিকে আয়, না হলে বুঝতেই পারছিস কি হবে তোদের। আজকে এত আগে আসছিস কেন? আমাদের আরেকটু সময় দে না প্লিজ। আর মাত্র 5 সেকেন্ড সময় দিলাম, যদি না আসিস তো সবার কিন্তু কপাল খারাপ আছে। থাক ভাই, যাচ্ছি। ওই সাদিক, তাড়াতাড়ি চল, না হলে বুঝতে পারবি। হবে তুই যা তো, আমি আরও একটু পরে যাব। তাছাড়া সুলতান আসলে জানিয়ে দিস। আবে শালা, পিছনে তাকিয়ে দেখ একবার, তাহলে বুঝতে পারবি। আমি গেলাম ভাই, তোরা থাক। ভাই আমিও গেলাম, তুই থাক। এই মেয়েকে নিয়ে পরে ঠেলা সামলাস। আমিও যাব। সাদিকের গার্লফ্রেন্ড বলতে লাগে, নাম সাদিয়া। এই, তুমি যদি আজকে যাও তাহলে আমাদের আর সম্পর্ক থাকবে না, আমি ব্রেকআপ করে দিব। ওদিকে আমি সাদিকের দিকে যেতে লাগে, কারণ সাদিক বাদে সবাই চলে আসে। তুমি বোঝার চেষ্টা করো প্লিজ, আমায় যেতে হবে, না হলে তোমার পরিবার তোমায় আগামী 5 দিনের মধ্যে বিয়ে দিয়ে দিবে। কি রে সাদিক, তুই এতক্ষণে এলি না কেন সেটা বল। তোকে কি আবার ডাকতে হবে? হ্যাঁ, তোকে কি বলা আছে? সরি দোস্ত, আসলে একটু সাদিয়ার সাথে কথা বলতে দেরি হয়ে গেছে। ওই, তুমি ওর কাছে কেন সরি বলছো? খ্যাত ছেলে একটা। ঠাস ঠাস করে দিল দুইটা। মুখ সামলে কথা বলবে। তোমার সাথে পরিচয় আমার 2 বছরের, তাও সেটাতে আমার বন্ধুর জন্য হয়েছে।
আর দ্বিতীয়বার যেন এই ভুল না হয়। তুমি আমায় মারলে? যাও, তোমার সাথে আজকের পর থেকে কথাই বলবো না। ভালো থেকো। আরে ভাই, শুধু শুধু সম্পর্ক নষ্ট করছিস কেন? ছাড়ার মারার কি দরকার ছিল? একটু বুঝিয়ে বলতে পারতি। সাদিয়া, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। প্লিজ সম্পর্ক নষ্ট করো না, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, করবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি মানতে পারো তাহলে সম্পর্ক নষ্ট হবে না। আরে ভাই, তুই শুধু শুধু ক্ষমা চাচ্ছিস? কি দরকার যে আমায় বোঝে না তার সাথে সম্পর্ক নষ্ট করাই ভালো। সম্পর্ক নষ্ট করা খুব সহজ, কিন্তু তৈরি করতে অনেক কাঠখড় পোড়াতে হয়, যেটা তোরা বুঝতে পারবি না। তোদের একদিন আমার জীবনের একটা ঘটনা বলবো, সেই দিন বুঝতে পারবি। সাদিয়া, তোমার শর্ত বলো। শর্ত হচ্ছে আমরা যা ইচ্ছে করব, কিন্তু তুমি কিছু বলতে পারবে না। সোজা বলতে গেলে আমাদের দুজনের মধ্যে আসবে না, ব্যাস। আর একটা কথা হচ্ছে, তুমি একটু ভালো করে দেখো নিজেকে, খ্যাত কোথাকার। তোমার যা ইচ্ছা ভাবতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, অতিরিক্ত কিছু ভালো না। তোমার মতো ছেলে একটাও নেই এই কলেজে। খ্যাত ছেলে কোথাকার, গরিবের বাচ্চা। ব্যাস সাদিয়া, তোমার আর একটা কথাও শুনতে চায় না। যাও, আমাদের সম্পর্ক আজকে থেকেই শেষ। ব্রেকআপ। ভালো থেকো। সাদিক, এটার জন্য তোমায় অনেক পস্তাতে হবে বলে দিলাম। ওই খ্যাত ছেলের জন্য। তুমি আমার জীবনে এসেছো মাত্র 2 বছর হবে, আর ওর সাথে আমরা 3 জন আছি সেই ছোটবেলা থেকে। বন্ধুর কাছে তোমার এই ভালোবাসার দরকার নাই। বন্ধু আছে বলে হাসি খুশি থাকে। তুমি বুঝতে পারবে না। এটা ঠিক করলে না? কি দরকার ছিল আমার জন্য সম্পর্ক নষ্ট করতে? বন্ধু, আমরা তো ওর কথা মানি কেন সেটা তুই জানিস, তাই এত কিছু বলতে হবে না। হয়েছে ভাই, এবার সবাই ক্লাসরুমে চল, সময় হয়ে গেছে, আমার দেরি হয়ে যাবে না হলে আবার। আচ্ছা ঠিক আছে, চল। কিছু সময়ের মধ্যে আমি চলে আসি ক্লাসরুমে। এসে অবাক হলাম, কারণ আমার এক্স আমাদের বিভাগে আর অন্য কলেজে তো শুনেছিলাম ভর্তি হয়েছে, তাহলে এখানে কেন? যাই হোক, আমারটাতে কি? দোস্ত, দেখছিস মেয়েটা দেখতে মাশাল্লাহ সেই সুন্দর। যদি আগে দেখতাম তাহলে একেই জিএফ বানাতাম। তোদের চান্স নেই, বাট ভাই এখন আমি সিঙ্গেল, তাই আমার চান্স আছে। এই হারামি, তোদের কি জেবকে বলতে হবে নাকি সব কয়টাকে স্যাকা দিয়ে দিবি নি? হবে হারামি, তুই করবি না? তাহলে আমরা একটু চান্স নিলে কি ক্ষতি বল? বিশ্বাসের মর্যাদা দিতে শেখ। যদি ভালোই না বাসিস তাহলে আফরিনকে ঠকাস না, তাকে বলে দে তুই তার সাথে সম্পর্ক রাখতে পারবি না। সাব্বিরের জেফের নাম আফরিন। আমার এক্সের মতো হলে তো দরকার নেই তার সাথে সম্পর্ক রেখে। অবশ্য ওর মতো মনে হয় না। ভাই, আলোচনা করতে হবে, তাই বলে ক্লাস চলাকালীন না। ক্লাস শেষে বটগাছের নিচে গিয়ে সবাই একসাথে আলোচনা করা যাবে। এখন একটু ক্লাস কর। 3টা ক্লাস করলাম, আর করতে মন চাচ্ছে না। আসলে প্রতিদিন 3টা বা 4টা ক্লাস করে অভ্যস্ত হয়ে গেছে, তাই বেশি একটা ক্লাস করি না। ওই বটগাছের নিচে চলে আসলাম আটা দিতে। ভাই একটা কথা বলি, কিছু মনে করিস না। আচ্ছা বলো। ভাই, সোফিয়াকে যদি আমাদের মাঝে নেওয়া যায় তাহলে ভালো হয়। এখন জানিস তো ছেলেদের কেমন ব্যবহার করে। আমাদের মাঝে থাকলে কোনো ছেলে টিস করতে পারবে না। আমারও একই কথা, যদি থাকে তাহলে ভালোই হয়। একবার ভেবে দেখ প্লিজ ভাই, তোর তো কোনো বোন নেই, তাদেরকে নিজের বোন মনে করিস, তাহলে সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমরা যে সময় প্রতিদিন আড্ডা দিই এই সময় যেন না আসে, মানে তাদের ক্লাস সব করতে হবে। হারামি, তুই নিজে ক্লাস ফাঁকি দিস আর অন্যের গার্লফ্রেন্ডকে ক্লাস করতে বলছিস? তো কি হয়েছে? নিজে খারাপ বলে কি অন্য কেউ খারাপ করবো নাকি? হ্যাঁ ওকে দোস্ত, ঠিক আছে, আমি বিকেলে জানিয়ে দিবনি। টেনশন কমালি ভাই তুই, এখন তাহলে আর কেউ টিস করতে পারবে না। নিজে ভালো হ। তুই যে অন্য মেয়েকে ইপ্রিজিং করছিস সেটা কি হবে শুনি? তোর জন্য একটা মেয়ে খুঁজতেছিলাম, যদি কাউকে পেয়ে যাই। আরে খুঁজতে হবে না, অলরেডি একটা বিদেশি পেয়ে গেছে। কিন্তু একদিন আর কতদূর যাওয়া যায় বল? বন্ধুত্ব পর্যন্ত গেছি। কি কপাল ভাই, এখন সিঙ্গেল শুধু আমি একা। লাগলে বল, তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। একটা মেয়ে অবশ্য লেগে আছে তোর জন্য। বল ভাই, কে সেই সুন্দরী? ওকে বলতে হবে না, আমি বলছি শোন। সেই সুন্দরী এখনো জন্মগ্রহণ করেনি। কি ঠিক বলছি না সাব্বির? অবশ্যই ঠিক বলছিস। আর আরো অনেক কথা চললো আমাদের মাঝে। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে বলল, কিরে, ভালোই আছিস তো দেখছি,
তা আড্ডা না দিয়ে যদি কিছু কাজ করিস তাও তো 2 টাকা পাস। তাই কে রে বড় বড় কথা বলে বলে পেছন করতে মাথা নিচু করে নিলাম, কারণ আমার এক্স তানহা আমি গরিব বলে ছেড়ে গেছে। আমি নাকি তার যোগ্য না, তার জুতার দাম বেশি আমার চাইতে। বুঝি না এই মেয়েগুলো কি গরিবকে মানুষ মনে করে না, শুধু নিজেকে সান্ত্বনা দিয়ে এটা বলে ধনী চাইতে গরিব জান্নাতে 500 বছর আগে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো তো থাকবেই। আল্লাহ যার সাথে আছে সে অবশ্যই ভালো থাকবে। ইরে দোস্ত, মেয়েটাকে চিনিস নাকি? আমরা তো চিনতে পারলাম না। ইরে সাদিক, তুই চিনস? না ভাই, আমিও চিনি না, মনে হয় সাইড জানে। কিরে তুই চিনোস? তোদের যে মেয়ে সম্পর্কে আগে বলেছিলাম, এই সেই বেডি যার জন্য আমার মন ভেঙে গেছে। তুই যেই ফকিন্নি, তোর সাথে টাইম পাস করা যায়, ভালোবাসা যায় না। এই মুখ সামলে কথা বলবে। এটা তোর বাপের এলাকা না, বুঝতে পারছিস? ও যেমনই হোক সে আমার বন্ধু। তোর লেভেল কোথায় আর ওর লেভেল কোথায়? কিভাবে পারিস খ্যাতের সাথে মিশতে? সেটা তোর জানতে হবে না, তুই এখান থেকে চলে যা। আমি যদি জানতাম তুই ওই মেয়ে যার জন্য আত্মহত্যা করতে পর্যন্ত গিয়েছিস, তাহলে আমি তোকে হত্যা করতাম। যা হট। মুখ সামলে কথা বল, না হলে কিন্তু খবর খারাপ করে দিব। আমার সম্পর্কে জেনে তারপরে কথা বলতে আসিস। আমার বাবা হলো এই এলাকার বাপ, তুই আসতে পারিস। আরে ভাই, সবাই কি এক নাকি? কিছু লোক থাকে না, নিজের সন্তানকে সঠিক শিক্ষা না দিয়ে অন্য সন্তানকে নিয়ে কথা বলে। আসলে দোষ তার পরিবারের। দেখে নিব তোদের সব কয়টাকে, শুধু অপেক্ষা কর। ঠিক সময় হলে জানতে পারবি আমি কি জিনিস। কুকুর কেউ কেউ করতেই পারে, কিন্তু সিংহর মতো শান্ত করে স্বীকার করতে পারে না। আসতে পারিস। আর তুই কি জানাবি? সময় হলে আমি জানাবো আমি কি। এই ঘটনা আয়শাকে বলার সময় জানতে পারবে, এখন জানানো যাবে না। একটু ধৈর্য ধরে থাকেন। আমার মন খারাপ, তাই আমি চলে আসলাম। বাসায় এসে গোসল করে নামাজ আদায় করে খাওয়া দাওয়া শেষ করে দিলাম একটা ঘুম। বিকেলে উঠে আসরের নামাজ পড়ে একটু ঘুরতে গেলাম। ঘোরাঘুরি শেষ করে রাতে খাওয়া দাওয়া শেষ করে ফোন হাতে নিলাম। আসলে ফোনের প্রতি মায়া নাই ভাই, গল্পের নায়কের ফোনের প্রতি মায়া নাই, কিন্তু লেখকের আছে, তাই গোলমাল করবে না। ফোন হাতে নিয়ে আই এম দ্য অবাক, মেসেজে ভরে গেছে ফোন। আরে ভাই, SMS না, মেসেঞ্জারের মেসেজ। প্রায় 100 বেশি মেসেজ, লাইক দেওয়া সব। একটা খালি দেওয়া আছে, তুমি নেটে আসো। মেসেজ দেখতে দেখতে আবার মেসেজ আসলো। কি হলো এটা? তুমি মেসেজ দেখোনি কেন? নেটে ছিল না যে? আরে থামো, একসাথে কত প্রশ্ন করবে? আমি ফোন নিয়েছি 2 দিন হলো তো, তাই তেমন ফোন চালাই না। তাছাড়া MB শেষ হয়ে গেছে। তাই? আচ্ছা, তোমায় না আমি বলছি সমস্যা হলে আমায় বলবে, তাহলে বললে না কেন গতকাল? আর কাল একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, আর তোমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা দিবে। মেসেজে কথা তো হয়, তাহলে অডিও কল দিও। আবার কি কথা বলবে শুনি? সেটা শোনার জন্য এমবি তোলো, তাহলেই শুনতে পারবে, তাছাড়া হবে না। তাই? আচ্ছা ঠিক আছে, কাল না হয় MB নিব, তখন কল দিব। ওকে ওকে, তাহলে কাল আমি কলেজে যাব না, তোমার সাথে কথা বলবো। ওকে? আরে কলেজে যাবে না কেন? শুধু শুধু কলেজ ফাঁকি দেওয়া ঠিক না। সেটা তোমায় দেখতে হবে না, আমার বিষয় আমি নিজেই বানিয়ে নিতে পারবো। তাই নাকি? তা কয়টা ছেলের সাথে রিলেশন করছো শুনি? তুমি ছাড়া কেউ আমার ফ্রেন্ড লিস্টে নেই। বিশ্বাস না হলে আইডি দেখে এসো। আমি কখনো কোনো ছেলের প্রয়োজন মনে করি না, কিন্তু তোমার সাথে কেন জানি না বন্ধুত্ব হয়ে গেল। ওকে দেখি, অন্তত ভাই বা আত্মীয় কেউ তো একটা ছেলে আছে নাকি? ও মা, তাই? ভালো তো। অবশ্যই। আর বিশ্বাস না হলে দেখে আসতে পারো, আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই। ওকে দেখি তাহলে। আচ্ছা, আগেও তো আমি দেখছিলাম, তখন কি কেউ আসছিল? অত ভেবে কাজ কি? ফ্রেন্ড লিস্ট চেক করলে জানা যাবে। ভাই, আমি মনে হয় এইমাত্র খোলা আইডি দেখছি, মাত্র 9টা ফ্রেন্ড, সব মেয়ে। তাদের মাঝে আমি একমাত্র চাঁদ, না মানে ছেলে। তুমি মানুষ নাকি অন্য কিছু? আত্মীয় বা ভাই যেটাই হোক, একটা হলেও ছেলে থাকে তো। কেন, আছে তো, দেখতে পাওনি? মাথা ঠিক আছে তোমার? একটাও ছেলে ফ্রেন্ড নাই, তাহলে কই থেকে এলো? আচ্ছা যাই হোক, আইডির নাম বলো শুনি, কারণ ভাই উর্দু ভাষা আমি তো বুঝি না। আইডির প্রোফাইল পিক দেখে মনে হলো সবাই মেয়ে। একমাত্র ছেলেটাই হলো তুমি। কেমন মানুষ তুমি, নিজেকে ছেলে ভাবো না? এই রে সারছে, নিজেকে ধরতেই মনেই নাই, বেডি ঠিক খোসা মেরে দিল। তাই নাকি? আমি কি তোমার বিএফ লাগে নাকি? হ্যাঁ, যে শুধু আমাকে ফ্রেন্ড হিসাবে রাখছো? তোমার কথা বুঝতে পারলাম না, বিএফ আবার কি জিনিস? এই ভাই, তোরা কেউ এই মায়াডারে বোঝা বিএফ কি জিনিস, কি বলা যায় এখন? পাইছি, বিএফ মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড। বিতে হচ্ছে বেস্ট আর এফতে হচ্ছে ফ্রেন্ড, তাই দুইটা মিলে বেস্ট ফ্রেন্ড বলা যায়।
তাহলে তো সমস্যা নেই, আমি রাজি বেস্ট ফ্রেন্ড হতে। তুমি যদি রাজি থাকো তো। রাজি হতে পারে, কিন্তু একটা শর্ত আছে আমার। যদি মেনে নিতে পারো তাহলে বেস্ট ফ্রেন্ড করবো। তুমি বলে রেখো একবার, নিজের জীবন বাজি রাখবো শতবার। বাংলা সিনেমার ডায়লগ কই থেকে শিখলে শুনি? লাইলা মজনুর মতো যে ডায়লগ দাও। আমি তোমার বয়ফ্রেন্ডও না, ওইগুলো বলবে। হ্যাঁ, হলে সমস্যা কোথায়? বিয়ে করব, বাকিটা পরে দেখা যাবে। কি বলে? তোমার আসলেই বেস্ট ফ্রেন্ড মনে করেই বলছি। আমি মেনে নিয়েছি, তাই একটু রাগালাম। এবার বলো শর্তটা। ও তাই বলো। শর্ত হচ্ছে আমি যেমন সব কিছু বলবো তোমাকেও সব কিছু বলতে রাজি আছো? এটা আবার কোনো শর্ত হলো নাকি? আমি তো অলরেডি ফ্রি মাইন্ডেই কথা বলছি। তোমার কি কিছু জিজ্ঞেস করা আছে? আরে না, এমনি বললাম আর কি। আমার একটু সময় লাগবে ফ্রি মাইন্ডের হতে। সমস্যা নেই। আচ্ছা, আজকে কেমন গেল দিনটা বলো তো একটু শুনি। কেমন আর যাবে, গরিবের রাতে কি দিনই কি। মূল কথায় আসো, সবকিছু খুলে বলো। সবকিছু খুলে বলার সময় হলে বলবো। এখন শুধু আজকের ঘটনাগুলো শোনো। তারপরে কলেজের সব বিষয় বললাম, শুধু মেয়েটার সম্পর্কে একটু আলাদা বললাম। যেমন একটা মেয়ে আমি শুধু সবসময় গরিব ফকিনি খ্যাত বলে গালি দেয়। ঘটনা শোনার পরে এই, তোকে কয়বার বলছি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে? আমার কথা শুনিস না কেন? তোর দেশে গিয়ে তোর পা ভেঙে রেখে চলে আসবো। কাল একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবি, না হলে তোর সাথে কথা নাই। আল্লাহ হাফেজ। আমি আরে শুনবে তো কথা শেষ না হতেই ব্লক। কেমনটা লাগে বল ভাই? কথাগুলো তো শেষ করতে পারতো। কি আর করার, এখন ঘুমাই। কাল ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই হবে, না হলে আর কথা হবে না। আমি ঘুমাই ভাই, তোরাও ঘুমা। আল্লাহ হাফেজ। ঠিক ফজরের সময় অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম বন্ধ করে উঠে অজু করে নামাজ পড়তে মসজিদে গেলাম। নায়ক আর লেখকের মিল আছে, কারণ এই বাবুর যুগে ফোন করে তুলে দেওয়ার মানুষ নেই, তাই অ্যালার্ম দিয়ে রাখতে হয়। নামাজ আদায় করে একটু এলাকা ঘুরতে লাগে। মনে একটা আলাদা শান্তি পেলাম। যাদের অনেক কষ্ট আছে ফজরের নামাজ পড়ে একটু বাইরে ঘুরবেন, মাত্র 10 মিনিট, বেশি না। দেখবেন অনেক ফুরফুরে মেজাজ হয়ে গেছে। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসি। তাই একটু ভাবলাম আজকে পূর্ব দিকে সূর্যোদয় দেখি। আগে তো শুধু ঘুমানোর ভয়ে পালিয়ে দেখছি। তখন তো আর বুঝতাম না। প্রায় 30 মিনিট সময় পরে হলদে হালকা লাল রঙের সূর্য ঠিক উঠল। যেন বলতে চায় তুই আমার মতো হ। আমি যেমন সময়ের মতো সবকিছু করি, তুইও তাই কর। মানুষ তোকে খারাপ বলবে, কিন্তু আমি যদি একদিন না উঠি ওই মানুষ আমায় প্রতিটা মনোজাতে চাইবে। আজকে অনেক ফুরফুরে লাগছে। আহা, কতদিন পরে এই সূর্যটাকে নিয়ে চিন্তা করলাম। আসলে ভাই, এটা আমার গল্পের অংশ না, বাট বাস্তব জীবনের প্র্যাকটিক্যাল করে দেখো। এটা আমার অনুরোধ, আশা করি রাখবে। তারপরে কয়েকটা ছবি তুললাম, নিজের না ভাই, প্রকৃতির। আমার ফোনে ক্যামেরা ভালো না। এরপরে একটু ফোনের নেট অন করে অবাক, কারণ আয়শা পরে মেসেজ করেছে। সরি, আসলে আমার মাথা গরম হয়ে গেছে। আমি যদি অন্য দেশের মেয়ে হয়ে তোমার কথা শুনতে পারি, তাহলে তুমি কেন শুনছো না বলো তো? আমি জানি তুমি হয়তো এখন ঘুমিয়ে গেছো, কিন্তু কাল কথা হবে সকালে। আমি কাল ক্লাস করব না, মানে স্কুলে যাব না। আরেকটা কথা, তুমি কলেজে গেলে অবশ্যই ফোন নিয়ে যাবে, আর আজকে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে। আমায় ক্ষমা করে দিও প্লিজ, নাহলে অনেক কষ্ট পাবো। এবার আমার মতো একটু কষ্ট ভোগ করো। মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে। এবার দেখ, জানি কোনকার ব্লগ, তাই না? কেমন লাগে এখন বুঝতে পারবে। আমার সাথে লাগা, তাই না? কাল তোর জন্য আমার ঘুম হয়নি। এদিকে আমি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে গেলাম। কি কপাল, আজকে কোনো হারামি এখনো আসেনি। এদিকে আমি একা দেখে সাদিয়ার আগমন। ফকিন্নির বাচ্চা, তোর সাথে ফকিন্নি কোথায়? তুই কি কখনো ভালো হবি না খ্যাত ছেলে? সেটা নিয়ে তোমায় সরি, আপনাকে ভাবতে হবে না আপু। আমার মা বাবা আর আমার আল্লাহ আছে। ব্যাপার কি? আজকে আপু বলছিস? তোর মতো ফকিন্নির আপু হতে চায় না। রাগ তোর বোনের সম্পর্ক। ইসলামের যদি কোনো মেয়ে বোন, ওটা তুই হতি, এতে কোনো সন্দেহ নাই আমার। আর তোকে বোন বানানোর কোনো ইচ্ছেই নাই আমার, বুঝতে পারছিস? হতে পারি গরিব, বাট তোর মতো মন নিয়ে চলি না। যত বড় মুখ না তত বড় কথা। তোর একদিন কি আমার একদিন। ওই, তুই আমার বন্ধুর গায়ে হাত দিস কোন সাহসে বল? শালি, তোর বাপকে কি বলতে হবে নাকি? সাই, তুই কিন্তু কাজটা ভালো করলি না। তুই জানিস আমি কি করতে পারি? আমার বাবা কিন্তু একজন রাজনীতি দলের এমপি। আর তোর বাপ আমাদের টাকায় চলে, সো গলা নিচে। আর তোরই বাপকে একদিন দেখিস কি করি।
আমরা 4 জন। যদি তুই ভালো না হোস, আর মামনি মানে সাদিয়ার বান্ধবী তোমার বিয়ে গিয়ে দেখো আরও একটা মেয়ের সাথে প্রেম করছে। তোর কথা বিশ্বাস করতে হবে? ও আমি অন্ধের মতো ভালোবাসে। তোর কথা আমি কখনো শুনতে চাইবো না। ওকে বেবি, তাহলে আঙুল চোষ, অন্য কেউ পাখি নিয়ে যাক, আর তোর সাথে এটা হওয়া উচিত। বাই। তারপরে সব বন্ধুরা একসাথে আড্ডা দিতে লাগলাম। কিছু সময় পরে ক্লাসে গেলাম। একটা ক্লাস করে চলে আসলাম, কারণ আয়শা কল দিবে বলে। তাই বন্ধুদের জোর করে ক্লাসে ঢুকিয়ে দিয়েছে। এবার নেট অন করলাম। নেট অন করতেই টুং 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 করতে লাগলো। মেসেজে ভরে গেছে ভাই, প্রায় 50টা বেশি মেসেজ। আরে এত মেসেজ কেউ দেয় নাকি? আমি ক্লাস করছি, পরে কথা বলবো রাতে, এখন হবে না। সাথে সাথে রিপ্লাই। তোরে আমি শেষ করে ফেলবো? তুমি সেটা কখনো করতে পারবে না। তুই দেখতে চাস? তাহলে ঠিকানা দিয়ে দেখ, 2 দিনের মধ্যে তোকে তুলে নিয়ে আসবো। পাসপোর্ট করলেও তো সময় লাগবে নাকি? 2 দিনে কেমনে সম্ভব? আচ্ছা বাদ দাও ওগুলো, একটু রাগালাম তোমায়। সেটা জেনে তোমার কাজ তো নেই, রাগিয়ে কি শান্তি পেলে শুনি? ওটা তুমি বুঝতে পারবে না। যে রাগাতে পারে অন্যকে, সে একটা আলাদা শান্তি পায়। সেটার জন্য তুমি অন্য কাউকে রাগিয়ে দেখো। তাই নাকি? আচ্ছা অডিও কল দিচ্ছি, ধর। না ধরলে আর কথা বলবো না কোনোদিন। ওকে। লেখা শেষ করার আগেই কল দিল। কি আর করার, কলটা ধরলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। জি স্যার, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছি বলেই তো কথা বলতে পারছি। সেটা তো বোঝাই যায়। আচ্ছা মন খারাপ নাকি? কিছু হয়েছে? না তেমন কিছু হয়নি, এমনি মন খারাপ হয়ে গেছে। দেখো আমি কিন্তু এগুলো শুনবো না। সমস্যাটা বলো, কি হয়েছে? আরে কিছু হয়নি তো। এই তুই বলবি কিনা সেটা বল। আমি তো কিছু লুকাই না তোর কাছে, আমায় বলে সমস্যা কি? আরে বাবা, এত রাগ কিন্তু ভালো না। সকালে যখন কলেজে আসি সব কিছু শুনলে তো। এবার হয়েছে শান্তি। আগে বললে কি এমন হতো? শুধু শুধু আমায় রাগিয়ে দিলে। তোমার যেটা করতে বলেছিলাম ওইটা করেছো? না রে বাবা, এখন তো কলেজে ক্লাস করতে এসেছি, বিকেলে করব, পরে কথা বলি। এই তোর কি সমস্যা বলতো? খালি পালিয়ে বাঁচে। আমি কি এমন বলবো যার জন্য এত অবহেলা করছো? আরে কই অবহেলা করলাম, আমি এখন কলেজে, তাই ফোন রেখে দিতে চাইলাম। তাছাড়া আমার ফোন কেউ দেখলে মজা নেবে, তাই। কোনো পছন্দের ফোন আছে তোমার? থাকলে বলো, আমি নিজে পাঠিয়ে দিচ্ছি। থাক বোন, আমার এটাই চলবে। পছন্দের সবকিছু সবাইকে বলা যায় না। আমি তোমার বেস্ট ফ্রেন্ড, অবশ্যই বেস্ট ফ্রেন্ডের সাথে সবকিছু শেয়ার করা যায়। আমি ফোন সম্পর্কে তেমন কিছু জানি না, তাই কিছু বলতে পারছি না। তুমি সিরিয়াস হয়ে যাবে বুঝিনি। তাছাড়া পাকিস্তান থেকে কিভাবে ফোন বাংলাদেশে আসবে? সেটা চিন্তা তোমায় করতে হবে না। ব্যাস তোমার বাসার ঠিকানাটা পড়ে দাও। ওকে বাবা। রাজশাহী, নওগাঁ, মান্দা এত দূর আসলেই হবে। বাসা পর্যন্ত সব কোরিয়ার সার্ভিস আসে না। ওকে ফাইন, কিছুদিন পরে তোমার কাছে ফোন চলে যাবে। এবার তাহলে রাখি, কিছু তো আর বলার নাই। এই তুমি এমন কেন? হ্যাঁ, যেখানে ছেলেরা মেয়েদের সাথে কথা বলার জন্য পাগল হয়ে যায়, সেখানে তুমি কথাই বলতে চাও না। তুমি এত সিরিয়াস নাও কেন বুঝি না। এমন ভাব করো যেন তুমি আমার বাড়ির বউ। চাইলে হতে পারে। থাক, লাগবে না। নিজের দেশে 11 লাখ মেয়ে বেশি আছে, তাদের তো দেখতে হবে নাকি? চাইলাম কি হলো কি? তোমার খারাপ লাগলো না কেন? তাছাড়া তুমি রাখলে না কেন? তুমি যে এমন কিছু বলবে সেটা আমি বুঝতে পারছি, তাই মাইন্ড করিনি। তাছাড়া ওটা সম্ভব না। আমি তাকদিরে বিশ্বাস করি, সবকিছুই সম্ভব যদি কপালে থাকে তো। জানি তো সেটা। আচ্ছা পরে কথা বলি, এখন আমি বাসে যাব। ক্লাস শেষ, সবাই এখন আসছে। 1-2 ঘন্টা পরে কথা হবে। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে। আমার জানো মেসেজ আর দিতে না লাগে ওকে। আল্লাহ হাফেজ। মায়া মানুষ পারেও ভাই কথা বলতে, কই থেকে জানি কথা আবিষ্কার করে। তারপরে ভকভক শুরু করলে শেষ করতেই চায় না। সবাই কিন্তু না, কিন্তু 95% বেশি কথা বলে। তারপরে বন্ধুদের সাথে আড্ডা দিতে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই, ব্যাপার কি? আমার ছেলেটি কি খুব ফোরফোরে মেজাজে আছে? বৌমার মুখ মনে হয় খুব তাড়াতাড়ি দেখতে পারবো। আম্মু তুমিও না, নিজে 1 টাকা ইনকাম করতে পারি না, আর বউকে কি খাওয়াবো? বিয়ে কর, আমি আছি তো নাকি? আমি থাকতে তোকে ভাবতে হবে না। তাই করো, ছেলে আমার দেখি লজ্জাও পাই। আম্মু এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি প্রতিদিন লাগি, আজ তোমরা লাগছো। কিভাবে রে আমরা তোর সাথে লাগতে গেলাম? দেখেন, যারা গল্প পড়েন কিন্তু রিয়াক্ট দেন না, তারা কি বুঝেন না আমরা
আপনাদের জন্য 2-3 ঘন্টা সময় নিয়ে গল্প লিখি, কিন্তু কি লাভ আমাদের যদি আপনি একটা লাইক না দেন? আর যারা কমেন্ট করেন এরাই হলো আসল পাঠক। আশা করি এরপর থেকে সবাই গল্পে রিয়্যাক্ট দেবেন। আব্বু, ভালো হচ্ছে না কিন্তু। তোমরা থাকো, আমি আজকেই চলে যাব বাসা থেকে। মা, এত রাগার কি আছে? আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নামাজ পড়ে খেতে আয়। আমি কিছু বললাম না, সোজা নিজের রুমে চলে আসলাম। আজ যদি একটা বোন থাকতো তাহলে খুব ভালো হতো। যাই হোক, এবার ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে দিলাম একটা ঘুম। ঘুমের মাঝে স্বপ্ন দেখছি, কিন্তু স্বপ্ন যেমন ঘুম ভেঙে যাওয়ার সাথে সাথে মনে থাকে না, সেই রকম এই স্বপ্ন মনে নাই। কি রে, আসলে কে জানি ফোন করছে, তাই ঘোরের আতঙ্কে করছি। কোন শালারে আমার কাঁচা ঘুম ভেঙে দিল? তোর কি বলছি? কিরে, তুই বাঁচিস কেন বল? ফোনটা দেখো ভালো করে। ওই বেড়া, তুই মেয়ের মতো করে কথা বলিস কিভাবে? নিজের কণ্ঠে কথা বল। এই, তুই বেশি হয়ে গেছিস। হ্যাঁ, ও বলছি ওঠ ওঠ। বাবাচাকে খেয়ে উঠতে গিয়ে পড়তে যাব, এমন সময় আমি দেখি শুয়ে আছি। আয়শা, সরি, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই ঘুমের মাঝে বসতে পারিনি। ঘুমিয়ে যাওয়ার জন্য আমি তোমাকে বলা কথা রাখতে পারিনি। কি কপাল আমার, ডাটা অফ না করে ঘুমিয়ে গেছে। যেটা শিক্ষা হয়ে গেছে, আর এই ভুল হবে না। ওকে, ঠিক আছে, এরপরে যেটা করবে সেটা জানিয়ে দিবে আগে, না হলে কিন্তু অনেক খারাপ লাগে আমার। তোমার সাথে আমি শুধু কথা বলি, তাছাড়া কারোর সাথে আর বলি না। কেন, বাবা মা নাই, তাদের সাথে কথা বলবে? তাছাড়া আত্মীয়দের সাথে কথা বলবে? আমি দাদা বাড়িতে নেই, একটা কারণে আমার শহরে থাকি। ও আচ্ছা, কারণটা কি বলা যাবে, নাকি কোনো পার্সোনাল ব্যাপার তোমাদের? তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমাকে তো বলাই যায়, কিন্তু তুমি আবার কি মনে করবে? আরে বলো, কিছু মনে করবো না। তাহলে বলছি, এবার শোনো। আমার মা আর বাবা দুইজন ভালোবেসেই বিয়ে করেছে। তাদের এই ভালোবাসা আমার দাদুরা মেনে নেয়নি, এমনকি আমার নানুরাও মেনে নেয়নি। তাই আমার বাবা মাকে নিয়ে ইসলামাবাদ শহরে চলে আসে। এসে এখানে বাবা ব্যবসা শুরু করে। তারপরে আস্তে আস্তে এখন একজন ভালো ব্যবসায়ী। তাই আমি কারোর সাথে কথা বলি না। এত কষ্ট নিয়ে থাকো কেমনে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার চাইতে ভালো রেখেছে। হয়তো তোমার মতো ধনী না। আমাদের টাকা আছে, বাট আত্মীয় স্বজন নেই। আচ্ছা, ওগুলো না হয় মানলাম, কিন্তু আমি কি দোষ করেছি যে আমি দাদু নানুর ভালোবাসা থেকে বঞ্চিত হলাম? কোনো তো দোষ করিনি। আরে ভাই, এত কিছু না বলাই ভালো। আমার আবার অন্যের কষ্ট সহ্য হয় না, আর বলেও না প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি কি অ্যাকাউন্ট খুলেছো? তুমি কথা বলা শেষ করলে তো অ্যাকাউন্ট খুলবো নাকি? তুমি তো কথা শেষ করতে যাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, তুমি অ্যাকাউন্ট খুলো, আমি পরে কথা বলবো। ওকে, বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কথা শেষ করে দিলাম এক বন্ধুর কাছে ফোন, সরি মেসেজ। সাইদ, কি করছিস তুই এখন? একটু দরকার ছিল, ফ্রি আছিস? সরি রে ভাই, আমি এখন জিএফ নিয়ে ঘুরতেছি, কিছু মনে করিস না। যা হট হারামি, তোর মতো বন্ধুর দরকার নেই। এবার দিলাম সাব্বিরের কাছে। সাব্বির, তুই কি ব্যস্ত? না, কেন? কোনো দরকার থাকলে বল। আসলে আমার সাথে একটু এক জায়গায় যেতে হবে। তুই তো ফ্রি আছিস, তাহলে বের হ। ভাই, কাল যাই, আজকে আমার হবে না। জিএফ নিয়ে ঘুরতেছি, কিছু মনে করিস না। তোদের দুইজনকে দেখে নিব। তোদের মতো বন্ধুর দরকার বাঙালি জাতির। হারামি কোথাকার, হট। দিলাম কেটে। সরি ভাই, মেসেজ ব্লক মেরে। সময় হলে খুলে দেব। এবার কোনো আশা রাখিনি, জানি সাদিক ওর বোনের সাথে খেলছে, তাই ফোন দিলাম। মেসেজে কাজ না হওয়ার জন্য আর কি। কিরে, কিছু হয়েছে নাকি? কোনো দরকার? ভাই, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তাও আজকেই, না হলে আমি শেষ। হ্যাঁ, আমি ব্যাংকে তোর জন্য খোলা থাকবে নাকি? দেখছোস কয়টা বাজে? কয়টা বাজে আবার? 4:30। এখনো তো সময় আছে, তুই বের হ, আমিও বের হচ্ছি। ওকে ব্রো, তাড়াতাড়ি রেডি হ, আমি আসছি তোদের ওখানে। আর সাথে কাগজপত্র রেডি করে রাখিস। সবকিছু রেডি করা আছে, শুধু আমার সাথে চল, বাকিটা আল্লাহ ভরসা। ফোন কেটে দিয়ে বেরিয়ে পড়লাম। আমার বেরোতে বেরোতে সাদিক বাইক নিয়ে চলে এসেছে। দুজন চলে এলাম ব্যাংকে। এসে অ্যাকাউন্ট খুব কষ্ট করে খুললাম। আসার সময় সাদিককে কোনো কথা বলতে দেয়নি। ভাই, এবার বল, এত তাড়াহুড়া করে ব্যাংক অ্যাকাউন্ট খুললি কেন? কারণ একটা মেয়ে আমায় জোর করে খুলতে বাধ্য করেছে। তার সবকিছু খুলে বললাম। মামা, তাহলে তো তুমি বড় ব্যাংক মেরে দিয়েছ। বিদেশি গার্লফ্রেন্ড, বাহ! আর আমরা কিছু জানি না। ওই হারামে গার্লফ্রেন্ড কখন বললাম? শুধু বলছি বেস্ট ফ্রেন্ড। তাছাড়া ওগুলো সম্ভব না। কোথায় পাকিস্তান আর কোথায় বাংলাদেশ। এক কাজ করিস তো, আজকে প্রপোজ করবি ওই মেয়েকে, আমার বিশ্বাস হ্যাঁ বলে দিবে।
হারামি, এতদিন আমি কি শেখাইলাম আর তুই আজকে আমাকে শেখাস? বাহ, তুই এই দিলি গুরুর মর্যাদা। তুই যাই বলিস না কেন, মেয়েটা তোকে ভালোবাসে। বিশ্বাস না হলে বলে দেখতে পারিস। রাখ তোর মর্যাদা, আর একটা কাজ করবি, ভিডিও কল দিবি আজকে। তোকে ওগুলো বলে হবে না, তোদের মতো আমি না যে চেয়ে চেয়ে পিক নেব। রাখ তোর ভিডিও কল, অডিও কল দিতে পারলে ভিডিও কলও দিতে পারবে, সময় হলে দেখা যাবে। আর অনেক কথা আড্ডা দিয়ে রাতে বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করলাম, ঘুমাবো এমন সময় হঠাৎ ফোনটা কেঁপে উঠলো। এই, তোমায় কি বলছি আমি? কথা বলো না কেন? আচ্ছা, একটা কথা বলবো? আমি কি নিষেধ করেছি? বলো। আমি তোমায় ভালোবাসি। আর কিছু বলবে? বিয়েটা তোমায় করতে চাই, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমায় আমার পাশে চাই, যদি থাকতে চাও। আর কিছু বলবে? আর কিছু বললাম না, তুমি তো কিছু বলো না, শুধু আর কিছু বলবে এটা বলছো। বলো না, শুধু ভালোই লাগছে। ফোনে কথা বলিনি যে ভালো লাগবে, যত সব ফালতু কথা। আচ্ছা ঠিক আছে, আর কথা বলতে হবে না তোমায়, ভালো থেকো, বাই, আল্লাহ হাফেজ। আরে রাগ করছো কেন? একটু রাগলাম, তোমায় দেখালাম কেমন রাগ তোমার। আমায় তো খুব জ্ঞান দিতে, এখন তোমার এত রাগ কেন শুনি? এত রাগ ভালো না, তোমারই তো ডায়লগ। আয়শা, ভালো হচ্ছে না কিন্তু, যাও, তোমার সাথে কথা আর কখনো বলবো না। রাগ করেছো কেন? তুমি যখন আমায় রাগিয়ে দাও তখন আমারও এমন হয়। আমার শুধু একবার রাগানোর অধিকার আছে, তোমার নাই, বুঝতে পারছো? তাই বুঝি? আচ্ছা দেখা যাবে, তোমার কথাই থাকলো। তার আগে অ্যাকাউন্ট নাম্বারটা দাও। অ্যাকাউন্ট তো খোলা হয়নি, ঘুরতে গিয়ে মনে ছিল না তাই খুলিনি, সরি। 2 দিন গল্প দিতে না পারার জন্য, আর একটা ভুলের জন্য। সাদিয়া হলো সাদিকের এক্স, আর নায়কের এক্স হলো তানহা ইসলাম। এই তো কি হয়েছে বলতো? এখন সমস্যা কোথায়? বেশি কথা না বলে অ্যাকাউন্ট নাম্বারটা দাও। না জানি কোন ব্যাটার কপাল পোড়াবে তুমি, আল্লাহ ভালো জানে। 24, এবার শান্তি হয়েছে? হয়েছে। বেশি কথা বললে তোমার গলায় ঝুলে পড়বো, দেখবে। আমি কি পাগল নাকি যে নিজের পায়ে নিজে কোঠার মারবো? তোমাকে বন্ধু করা এটাই বেশি হয়ে গেছে। কি বললি? আরেকবার বলতো। বাবারে, মেয়ে নাকি অন্য কিছু, সেকেন্ডে সেকেন্ডে রং বদলায়। কিছু না, ও সরি, বন্ধু শুধু না, বেস্ট ফ্রেন্ড এবার হয়েছে। তোমাদের মতো ছেলেদের জন্য সেকেন্ডে সেকেন্ডে রং বদলাতে হবে, তা না হলে তোমার মাথায় উঠে নাচতে শুরু করবো। মেয়েরা এত চালাক কবে থেকে হতে শুরু করেছে, নাকি আমি ভুল শুনলাম? মেয়ে আগে থেকেই চালাক, আর তোমরা কি ভাবো? মেয়েদের বুদ্ধি হাঁটু নিচে, পারলে প্রমাণ করে দেখো। আচ্ছা, প্রমাণ করে দিয়েছি। আচ্ছা বলো তো, ঘোড়ার ডিম দেখেছো? আমি কিন্তু দেখেছি। তুমি তো খালি দেখছো, আমি তো খেয়েও দেখেছি, সেই ভালো খেতে। ইহার জন্য মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে? কোন জন্মে শুনেছো হ্যাঁ যে ঘোড়ায় ডিম দেয়? মিথ্যেবাদী, হারামি, চিটার। তুই ফোন ধরে এবার। বলো, কি বলবে? এই, তোর সমস্যা কি? আমায় রাগিয়ে দিস কেন? আর কান দিয়ে ভালো করে শোন, আমি তোকে ভালোবাসি, মানে তোকে আমার লাগবে। ওগুলো তোমার আবেগ, তোমার আর আমার কখনো সম্পর্ক হতে পারে না। তাছাড়া আমি একজনকে অসম্ভব ভালোবাসি এখনো। মানেটা ঠিক বুঝতে পারলাম না। তাছাড়া আমার যদি এটা আবেগ হয়, তো ওই আবেগটা লাগবে আমার। বিবেক তুমি রেখে দাও। মেয়েদের বিশ্বাস করতে নাই, মেয়েরা খুব সুযোগ সন্ধানী হয়। আমি চাই না আর কারোর সাথে সম্পর্কে জড়াতে। আচ্ছা ঠিক আছে, রিলেশন করতে হবে না, কিন্তু প্লিজ কথা বলা বন্ধ করে দিও না, নাহলে আমি খুব একা হয়ে যাব। তুমি তো জানো আমার সব কিছু, শুধু আমি জানি না তোমার সব কিছু। ফোন কেন দিয়েছো সেটা বলো। ওগুলো বলার জন্য, কিন্তু তুমি তো গ্রহণ করো না। আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো ফোন দেবো না, শুধু মেসেজে কথা বলো। আচ্ছা তাহলে পরে কথা হবে। আজকে আরেকটু কথা বলো না প্লিজ, আমার ভালো লাগছে না। আমার ভালো লাগছে না, তাই কথা বলতে পারবো না, রাখি তাহলে। আচ্ছা, আমার কিছু কথা কি রাখতে পারবে? রাখার মতো হলে অবশ্যই পারবো। আমার সাথে একদিন দেখা করতে পারবে? কিন্তু? কোনো কিন্তু না, সব ব্যবস্থা আমি করে নেব, শুধু একদিন দেখা করতে পারবে না? আচ্ছা পারবো, তার আগে তোমার একটা পিক দাও, তাহলে পারবো। ওকে, দিচ্ছি। এবার দেওয়া হয়েছে নাকি আরও পিক দিতে হবে? পিক দিয়ে কাজ হবে না, ভিডিও কল দাও তাহলে হবে। কি বলবো ভাই, মাশাল্লাহ দেখতে পুরো পরীর মতো, তাই ভিডিও কলে দেখতে চাইলাম। যদি আদাম আদাম একটা পিক হয়, ওটা হয়, তাই আর কি। তুমি একবার বিয়ে করতে শুধু পারি, বাকিটা সুদে আসলে নিয়ে নেব। এবার দেখো হয়েছে নাকি অন্য কিছু দেখতে হবে? তুমি আমায় এত নিজ ভাবতে পারলে, আমি বিশ্বাস করতে পারছি না। মুখ দেখে মানুষ চেনা যায় না, আর নেটে কিভাবে বলবো? এইটুকু সময়ের মধ্যে এত পরিবর্তন? থাক, কথা বলতে হবে না, কখন কি দেখতে চাই। বাই, আল্লাহ হাফেজ। কথা বলার কোনো সুযোগ দিলাম না, ফোন কেটে দিয়ে অফলাইনে চলে আসি। তারপরে কাজ কি, দিলাম ঘুম।
এভাবে রাগারাগি ঝগড়া ঝামেলা করে কথা হতো আমাদের। এভাবে প্রায় 2 মাস শেষ হয়ে গেল। এখন সম্পর্কটা অনেক গভীরে চলে গেছে। আজ আমি দেখা করতে পাকিস্তানে যাচ্ছি। যাওয়ার সময় অতীতের কথাগুলো খুব মনে পড়ছে। এখন আমি পাকিস্তানের ইসলামাবাদে চলে আসি। এবার মেসেজ দিলাম আয়শাকে। চলে এসেছো? তুমি কোথায়? এদিকে দেখো, তোমার ডান দিকে। দেখতে পেয়েছি। দাঁড়াও, আমি যাচ্ছি। কিছুক্ষণ পরে চলে আসলাম। এসে গাড়িতে উঠে বসলাম। বসে গল্প করছি। এমন সময় আয়শা বলল, আজ আমি অনেক খুশি। আজ আমার সবচেয়ে বড় উপহার পাবো। জানো কি সেটা? তুমি না বললে কিভাবে বলবো? আমার তো আর কারো মন পড়ার শক্তি নাই যে বলতে পারবো। সময় হলে এমনি জানতে পারবে। একটু ধৈর্য ধরে থাকো। বলবে না? তাহলে কেন বললে? শুধু শুধু আমার ঘুম কেড়ে নিলে। ও মা, তাই নাকি? এখন ঘুমাবে নাকি তুমি? অবশ্যই। তাতে সমস্যা কোথায়? দেখবো নি ঘুমাও নাকি অন্য কিছু করো। আরো কিছু কথা বলতে বলতে একটা বাসার সামনে গাড়ি থামলো। আমি অবাক হলাম। এটা তো একটা বাসা লাগছে। আয়শা, তুমি কই নিয়ে এলে? এটা তো কোনো একটা হোটেল না। এটা তো মনে হচ্ছে খুব সাজানো একটা খুব সুন্দর বাসা। কার বাসায় নিয়ে এলে? আমার সাথে দেখা করতে এসে অন্য বাসায় বা হোটেলে থাকতে দেবো নাকি আমি? তুমি হলে আমার একমাত্র বন্ধু প্লাস বেস্টু। তাহলে তোমায় হোটেলে কিভাবে রাখবো বলো? কিন্তু তোমার মা বাবা কি বলবে? তাদের মেয়ে একটা অপরিচিত ছেলেকে বাসায় নিয়ে এসেছে। আসলে ভাই, লেখক গ্রামের ছেলে তো, তাই এক লাইন বলছে। তোমায় চিন্তা করতে হবে না, আমি আছি তো নাকি? কোনো সমস্যা হলে আমিই দেখে নেব। তাও যতই হোক, আমি তো তোমার দেশের ছেলেও না। আর তার থেকে তুমি এক কাজ করো, আমায় হোটেলে গিয়ে নামিয়ে দাও। কে বলো যে হোটেলে থাকবে? এটা আমার এলাকা, তো আমার কথাই শেষ কথা। এই, তুই কে রে? আমি 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 সুলতান। আয়শা, উনি কে? আসসালামু আলাইকুম আব্বাজান। এই হচ্ছে সেই ছেলে যার কথা আমি তোমায় বলেছিলাম। কি হয়েছে? এখানে এত চিৎকার করছো কেন তোমরা? মা, এই ছেলেটাই হলো সুলতান, যার কথা তোমায় বলেছিলাম। আজকে তোমাদের সরাসরি দেখা করিয়ে দিলাম। ভাই, আমি চুপচাপ শুনছি শুধু, আর ভাবছি কেমনে ভাই মা বাবা কেউ সবকিছু বলছে, কিভাবে সম্ভব? একবার দেশে যেতে পারলে আর কথাই বলবো না। বেডির পেটে কথা রাখতে পারে না। এর মতো পরিবার পাওয়া কপাল লাগে, যেটা আমার পাঠকের মধ্যে কারো নাই। সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু ছেলেটাকে বাইরে রেখেছিস কেন? এত দূর থেকে এসেছে, একটু বিশ্রাম নিতে দেবি তো নাকি? সেটা তো হবেই। বাইরে থেকে চলে যাচ্ছে তোমার জামাই, আর তুমি পরে এসে জ্ঞান দাও আমাকে? কি কপাল আমার, গার্লফ্রেন্ড না হয়ে বউ হয়ে গেল। বাপ্পা, এরকম তো দরকার। আয়শা লজ্জায় দৌড়ে নিজের রুমে চলে গেল, আর আমি হাবলার মতো দাঁড়িয়ে আছি। তুমি কিছু মনে করো না বাবা, আসলে আয়শা না তোমাকে অনেক ভালোবাসে, তাই ওর বাবা তোমায় জামাই বলতে লজ্জায় তোমাকে রেখে চলে গেছে নিজের রুমে। আর বাবা, একটা কথা বলি, আমরাও তো প্রেম করে বিয়ে করেছি, তাই বলছি পারলে একবার তুমি আয়শাকে নিয়ে একটু ভাবো। আচ্ছা আন্টি, ভেবে দেখবো কি করতে পারি এই বিষয় নিয়ে। আর কিছু কথা বলে আমায় নিয়ে একটা রুমে চলে আসলো। এসে দেখিয়ে দিল আমার রুমটা অবশ্য অনেক সুন্দর করে সাজানো। এরপরে ফ্রেশ হয়ে নাস্তা পানি খেয়ে একটু শুয়ে পড়লাম। শুয়েও শান্তি নাই। এই, তুমি এই সময় শুয়ে আছো কেন? ওর বলছি। দেখো, একটু বিশ্রাম নিতে দাও প্লিজ, পরে কথা বলি। এখন একটু বিশ্রাম নেই। রাত আছে ঘুমানোর এবং বিশ্রাম করার জন্য। এখন বলো তোমার সেই গার্লফ্রেন্ডের কথা। এখন না, অন্য কোনো একদিন বলবো। আজ আমি ক্লান্ত। আমি তো বলছি বলবো, তাহলে এতবার কেন বলো? আচ্ছা, একটা কথা বলবো। বলো। এত ভাবার কি আছে? রাগ করবে না তো? এত খেয়ালি ভালো লাগে না আমার। যা বলবে সোজা করে বলো। আমি কি তোমায় খেয়ে নিব নাকি? আচ্ছা বলছি, কাল আমাদের বিয়ে। প্লিজ তুমি না বলো না। আচ্ছা, একটু ভেবে দেখো। আমি অন্য দেশে থাকি আর তুমি অন্য দেশে। আমাদের বিয়ে না করাই ভালো। তাছাড়া আমি তো বেকার, তোমায় খাওয়াবো কি? তাছাড়া আমার বাবা কি আর তার একমাত্র মেয়েকে কিছুই দেবে না তোমার মনে হয়? দেখো, তোমার বাবা মাও তোমাকে নিয়ে স্বপ্ন আছে। তাদের স্বপ্ন পূরণ করো, আমাকে ভুলে যাও। তোমার কি মনে হয় আমার মা বাবা এই বিয়ে মেনে নেবে না? তাহলে বলবো তুমি আমার পরিবারকে বুঝতে পারোনি। দেখো, আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমাদের দেশে একটা প্রবাদ আছে যে অভাব যখন দুয়ারে, ভালোবাসা তখন জানালা দিয়ে পালাবে। আমি এই প্রবাদে বিশ্বাস করি। হতে পারে সত্যি, কিন্তু সবার ক্ষেত্রে সঠিক হবে তার তো কোনো প্রমাণ নেই। তাছাড়া তোমাকে এই দেশে আনার বুদ্ধি তাদেরই দেওয়া।
বুঝতে পারছি তুমি আমায় বিয়ে না করে ছাড়বে না। আচ্ছা ঠিক আছে, বিয়ে করতে পারি, কিন্তু আমার দুইটা শর্ত আছে, রাজি থাকলে বলো। জীবন দিতে পারবো, তাহলে শর্ত রাখতে পারবো না কেন? তুমি বলো শর্ত দুইটা। প্রথমত, আমি আগে প্রতিষ্ঠিত হব, তারপর বিয়ে। আর দ্বিতীয়টা হচ্ছে পারিবারিকভাবে বিয়ে। এই দুইটা হলে তারপরে বিয়ে করবো তোমায়, এর আগে হবে না। আচ্ছা, এখন তাহলে গল্প করা যাক, ভবিষ্যতে কি কি করবে। এরপর আশির সাথে গল্প করলাম আর কিছুদিন ঘুরলাম পাকিস্তানে। আমার যাত্রার সময় চলে আসলো। আমি আশাকে বললাম একটু ধৈর্য ধরে থাকতে, সময় হলে একেবারে বউ করে নিয়ে যাবো তোমায়, একটু কষ্ট করো। আচ্ছা, তুমি আবার বদলে যেও না। ভালোভাবে যেও, কোনো সমস্যা হলে আমাদের বলবে, ওকে? বাবা বেশি দেরি করো না ব্যবসা শুরু করতে, খুব তাড়াতাড়ি দিয়ে দেবে ওকে। ওকে, আমি তাহলে আসি, ভালো থেকো তোমরা, আল্লাহ হাফেজ। কিছু সময় পরে নিজের দেশে চলে আসি। বিমানবন্দর থেকে একটা গাড়ি নিয়ে চলে আসি নিজের জেলাতে। আসেই দেখা তানহা ইসলাম, তানহা চৌধুরীর সাথে। কি রে ফকিন্নি, কোথায় গেছিলি? রাস্তার কুকুর যেখানে ইচ্ছে যাবে, তাতে রানীর কেন জ্বলবে? কি বললি তুই? কিছু বলিনি তো, কান থাকলে শুনতে পারতি। আর এই ফকিন্নি তোকে দেখিয়ে দিবে কিভাবে তনি হতে হয়। যে কি স্বপ্ন দেখা ভালো, বাট তোর মতো ফকিন্নির দেখার অধিকার নাই। তোর তো কল্পনা শক্তিও নাই। সময় বলবে, সময় উত্তর দিয়ে দেবে। হট তুই। আর একটা কথা কি জানিস, দেহে ব্যবসায়ী নারীর চাইতে মন ব্যবসায়ী নারী ভয়ঙ্কর। তুই কার সাথে কথা বলছিস ভুলে যাস না, আমি চাইলে তোকে আজকেই শেষ করতে পারি। কিছু কথার উত্তর দিতে চায় না, সময় দিবে যোগ্য জবাব ইনশাল্লাহ। আর তোর ওই বড়লোকি অহংকার অন্য কাউকে গিয়ে দেখা, আমাকে দেখাতে হবে না। কার মুখ দেখে যে আজকে উঠেছিলাম আল্লাহ ভালো জানে। এই ডানের সাথে কোন দুঃখে যে দেখা হয় বুঝি না। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু বন্ধুদের সাথে ঘুরতে বের হই। মাঠের এক পাশে আড্ডা দিতে শুরু করি। কিরে দোস্ত, আজকাল তোর দেখা পাওয়া যায় না, থাকস কই? ঠিক বলছিস সাদিক। তার তুই কি হারিয়ে গেছিলি নাকি? আব্বে, আমাদের বন্ধু জীবন চলে যাবে, কিন্তু হারিয়ে যাবে না। সাইদ ভাই, তুই কি কয়লা? এটা কেমন কথা? মাথার মুন্ডু কিছুই বুঝলাম না। আব্বে, আমি পাকিস্তান ঘুরতে গেছিলাম, জানিস আমার পাকিস্তানি একটা গার্লফ্রেন্ড আছে। তুই জানিস আমার রাশিয়ান গার্লফ্রেন্ড আছে? আবে হারামি, তোর রাশিয়ান থাকতে পারে, বাট আমার অস্ট্রেলিয়ান আছে, তোর লাগলে বলিস। নিজের চোখে কখনো রাশিয়ান আর অস্ট্রেলিয়ান মেয়ে দেখেছিস? সব তো ওই ফোনে দেখছিস। আর ভাই তোকে বলি, চাপা মারার জায়গা পাস না, না? এই, আমি একদম চাপা মাইনি, আমি সত্যি বলছি। প্রমাণ লাগবে তোর? বল। অবশ্যই লাগবে। পাকিস্তান গেছিস তাহলে ছবি দেখা। এবার হয়েছে? এডিট ছাড়া দেখা, এগুলো সব এডিট করা পিক। ভাই, আমি তোদের সবার সামনে আমার পাকিস্তানি গার্লফ্রেন্ডকে কল দিচ্ছি। শোন, দিলাম ফোন, কিন্তু ওই যে একটা কথা আছে না, কপাল খারাপ হলে এমনই হয়। মানে নেটে নাই উনি। মামা ফাপুর মারো আমাদের, হতে পারি তোর মতো চালাক না, কিন্তু অত বোকাও না। থাক তোরা, আমি বাসায় গেলাম, তোদের বিশ্বাস করতে হবে না। একটু পরে বাসায় চলে আসি, তাতে খাবার খেয়ে একটু পড়াশোনা করতে বসি। হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়ে যায়, মানে ফোনটা বেজে ওঠে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালোভাবে বাসায় পৌঁছেছো তো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। ভালোভাবে বাসায় আসি। তুমি ফোন তোলে না কেন? সরি, আসলে আমি নেট অফ করে রেখেছিলাম তো, তাই বুঝতে পারিনি। তা আমার শাশুড়ি মা কেমন আছে? এই বেশি হয়ে যাচ্ছে কিন্তু, বিয়ে না হতে শাশুড়ি হলো কিভাবে? বেশি পাকা ভালো না। ওকে, আল্লাহ হাফেজ। এরপরে নামাজ আদায় করে বাসায় আসলাম। এখনো তো বিকেল, তাই বাসায় বাবা নাই, তাই রাতে আয়শার কথা বলবো নি। বিকেলে কাজ নাই, তাই সব বন্ধুদের মাঠে আসতে বললাম। আজকে অনেকদিন পর ফুটবল খেলবো, তাই সবাইকে মাঠে আসতে বলি। এইদিকে বাসা থেকে মাঠে যেতে প্রায় 20 মিনিট সময় লাগে, গাড়ি করে গেলে 9 মিনিট লাগে। আমরা গাড়িতে উঠে মাঠে যেতে পছন্দ করি না, কারণ খেলাধুলা করি শরীর ফিট রাখতে, তাহলে কেন গাড়িতে করে মাঠে যাব? ভাবছি আয়শাকে কল দিব। কথা বলতে বলতে গেলে সময় দ্রুত শেষ হয়ে যাবে, যেই ভাবা সেই কাজ। দিলাম আয়শাকে ফোন। কপাল খারাপ হলে যা হয়, ফোনে পাওয়া গেল না। আর পাকিস্তানে নেট ছাড়া কল দেওয়া যাবে না, কি আর করার। হাঁটতে হাঁটতে মন মরার মতো যাচ্ছি মাঠে, হঠাৎ করে ফোন কাঁপতে শুরু করে। ফোন হাতে নিলাম, দেখি আয়শা ফোন করেছে, তাই ফোন ধরলাম। কি হয় তোমার? ফোন করলে পাওয়া যায় না কেন? আমায় কি ফাঁকি দাও নাকি? হ্যাঁ, তুমি এই কথা বলতে পারলে? আমি তো সবসময়ই ফোন দিই, কখনো পাই কখনো পাই না। অবশ্য 80% তোমায় ফোন পাই না, তাও তো আমি তোমাকে কখনো
মনে আঘাত দেই না, তাহলে তুমি কেন ওই কথা বললে? সেটা তোমার সমস্যা, আমার না। আমার রাগ বেশি, তাই আমি ফোন করলে যেন তোমায় পাই, না হলে কিন্তু আর কখনো কথাই বলবো না। আচ্ছা, সত্যি করে একটা বলো তো কথা, আমি কি তোমায় জোর করে বিয়ে করতে চাচ্ছি? হ্যাঁ, অবশ্যই জোর করে তুমি বিয়ে করেছো আমায়, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আচ্ছা, আমি আর বিরক্ত করবো না তোমায়, ভালো থেকো। যাও যাও, তোমার মতো হাজার হাজার মেয়ে আছে, তোমাকে লাগবে না। আমার মতো হতে পারে, কিন্তু আমি একটাই, যেটা তুমি এখন বুঝতে পারবে না। দেখা যাবে, ফোন রাখ শালি। দিলাম ফোন কেটে। মন চাষে আশাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারি, মাথায় রক্ত উঠে গেছে, তাই মাঠে এসে এক কোণায় বসে আছি। আর ওইদিকে আমার বন্ধুরা আমার দিকে আসে। কিরে পাকিস্তানি জামাই, কি করিস সেখানে? বোর কথা ভাবছিস নাকি? বেশি কথা বলিস না, এইমাত্র তার সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে, তাই ফাজলামি করিস না। তা কি কারণে সম্পর্ক শেষ করে দিলি সেটা বল, শুনি আমরা। আমি যখন প্রথম ফেসবুক আইডি খুলি তো প্রথমে তাকে নক দিই, সবকিছু করে বললাম। কি করবো বল, আমার রাগ বেশি, কিন্তু আমি জানি আশা আমায় নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। তুই কোন দুঃখের জন্য সম্পর্ক শেষ করলে? মেয়েটা তোকে কত ভালোবাসে, সেটা তার বাবা মাকে ডেকেও বুঝতে পারিসনি? সাদিয়ার মতো হলে না হয় বলতে পারতাম যে উচিত কাজ করছিস, কিন্তু মেয়েটা তোকে সর্বোচ্চ দিয়ে ভালোবাসছে, আর তুই কি দিলি এর বিনিময়ে? তাকে ছোট করলি তার বাবা মায়ের কাছে। আগে আমরা ভাবতাম তুই ভুল কাজ করার আগে 10 বার ভেবে কাজ করিস, কিন্তু আজকে আমাদের ধারণা ভুল প্রমাণ করলি। দেখ ভাই, এমনি মন খারাপ হয়ে গেছে, আর বেশি কিছু বলিস না, আমি নিতে পারতেছি না। নিতে পারবি কিভাবে? অন্য গার্লফ্রেন্ডকে ভালোই ওই রকম, আর নিজের পাকিস্তানি গার্লফ্রেন্ডকে হলেও তোকে কম ভালোবাসেনি, তুই তার সাথে সম্পর্ক নষ্ট করলি। হয়েছে ভাই, তোরা থাম, এবার আমায় একা থাকতে দে, আমি আর পারতেছি না। দোস্ত না ভাই মনে করে একটা কথা বলছি শোন। এক কাজ কর, আয়শা আপুকে ফোন করে সরি বলে দে, দেখবি আপু তোকে মাফ করে দিয়েছে। আচ্ছা, তোদের কথাই থাকলো তাহলে, আমি কল দিচ্ছি। নিজেকে খুব নির্লজ্জ মনে হচ্ছে। ফোন দিলাম, এমন সময় ফোনটা কে জানি হাত থেকে নিয়ে নিল। পেছনে তাকিয়ে দেখি ফোন হাতে নিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার জন্য ফোন দিলাম আয়শাকে, আর সাথে সাথেই ধাক্কা খেলাম। আর আমার ফোনটা নিয়ে নিয়েছে সেটার কেউ না, তানহা ইসলাম ওরফে তানহা চৌধুরী। ব্যাস, এবার হয়েছে আমার কাম সারা। ওইদিকে আয়শা ফোন ধরে শুনছে। কিরে ফকিন্নি, তুই কবে ফোন কিনলি? আজকাল দেখি ফকিন্নিরাও ফোন ব্যবহার করে। আমি কবে নিয়েছি তাতে তোর কি? হ্যাঁ, আমার গুরুত্বপূর্ণ একটা ফোন করা লাগবে, ফোনটা দে আমায়। কিসের জন্য বল? অবশ্য মনে হয় চুরি করে ফোন নিয়েছিস, তোর এর থেকে বেশি কিছু আশা করাও যায় না। তানহা, আমার ফোন দাও, আমার খুব দরকার, প্লিজ ফোনটা দে। আগে বল কি দরকার? আমি একজনকে কষ্ট দিয়ে ফেলেছি, তাই ক্ষমা চাইবো, তাই আমার ফোনটা দে। আজকাল ফকিরেরও গুরুত্বপূর্ণ ফোন করতে হয়? হা হা করে সবাই হাসতে লাগলো। একটা কথা মনে রেখো, অহংকার কিন্তু পতনের মূল, এত অহংকার করা ভালো না। কুত্তার বাচ্চা, আমরা অহংকার করব না তো কে করবে শুনি? তুই করবি? ঘুমাইস তো ছেঁড়া কাথাই, ফকিন্নি কোথাকার। যদি আজ আমার সম্পর্ক ঠিক থাকতো তাহলে তোর কাছে আমার ফোন কখনোই চাইতাম না, কিন্তু দরকার আমার, তাই কিছু বললাম না। অনেক হয়েছে, এবার ফোন দে। আরে চিনোস তানহার বাবাকে? এই এলাকার নেতা। নেতা তো কি হয়েছে, সরকার থেকে যে টাকা বেতন পায় সেটা আমাদের মতো সাধারণ জনগণের টাকা, চলিস তো গরিবের টাকায়, আর ভাবনিস বিশ্বের সবচেয়ে বড় লোকের মতো। কি বললি তুই কুত্তার বাচ্চা? তোকে তো আমি দেখে নেব, আজকেই তোর অবস্থা খারাপ করব, একটু ধৈর্য ধরে থাক শুধু। আর এই নে তোর 2 টাকার ফোন। তোর বাপকে বলিস পারলে আমার চুলও ছিঁড়তে। তুই যেদিন জানবি আমার আসল পরিচয় সেই দিন দেখবো তোর ওই মুখটা। চাহট। ফোনটা নিয়ে একটু থেমে থাকলাম, রাগ কমানোর জন্য একটু বসলাম। ভাই তোরা মুখে টেপ মেরে দে, আমি ভুল করে কি না কি বলছি আর তোরা প্রশ্ন করতে লাগছিস। এই, তুমি মেয়েটা এত কিছু বলো, আরো তুমি কিছু বললে না কেন? ভাই, ভূত পালা এখান থেকে। এই হারামি, ফোন থেকে শব্দ এলো, ভূত আবার কই থেকে দিনে দুপুরে আসবে? একটা কথা বলি, আপনারা হয়তো ভূতের বিশ্বাস না করতে পারেন, বাট জিন বলে যে একটা জাতি আছে এটা অস্বীকার করতে পারবে না, তাহলে আবার ইমান নিয়ে টানাটানি হয়ে যাবে। হয়েছে ভাই, তোরা থাম এবার, আমি কথা বলি, ওকে? আশা করি তোরা কোনো কথা বলবি না, চুপচাপ শুধু শোন। কি হলো, ও তো দাও। আর কোন দুঃখের জন্য আমায় ফোন করছো আবার?
কি বলবো, ওই ডাইনি ছিল আমার এক্স গার্লফ্রেন্ড, আর ওই হারামজাদির জন্য এতগুলো কথা বলতে হলো। আমি জানি তুমি রাগ করে আছো আমার উপরে, কিন্তু প্লিজ আমায় ক্ষমা করে দাও। ক্ষমা চেয়ে কোনো লাভ নেই, আমি আর তোমার সাথে কথা বলবো না, আমার ভুলে যাও। সরি বলছি তো, হ্যাঁ আমার রাগ বেশি মানছি, কিন্তু তুমি তো একটু বুঝতে পারতে নাকি? এত কথা ভালো লাগছে না, আমি তোমায় চাই না, তুমি আর কল দিবে না, ব্যাস। জানি না কপাল খারাপ নাকি আমি খারাপ, সবাই শুধু আমায় একা রেখে চলেছে। আগে গেছে তানহা, এখন তুমি। আচ্ছা আমি আর কখনো বিরক্ত করব না, পারলে মাফ করে দিও এই খারাপ ছেলেকে। আর কখনো কথা বলতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। কথা বলার সুযোগ দিলাম না, দিলাম ফোন বন্ধ করে। আর ফোন চালাতে ইচ্ছে হচ্ছে না। এরপরে বন্ধুর সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় খাওয়া দাওয়া শেষ করি, তারপর রুমে গিয়ে শুয়ে পড়ি। দিলাম এক ঘুমে সকাল। নামাজ পড়ে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম, মনটা অনেক পরিষ্কার লাগছে। বাসায় এসে একটু পড়াশোনা করলাম, করে সকালে নাস্তা খেয়ে কলেজে গেলাম। আজকে একটু লেট করে আসি, সব বন্ধুরা ক্লাসে পড়তে রুমে গেছে। আমি ক্লাসরুমে ঢুকে যাব হঠাৎ এমন সময় 3টা গাড়ি ঢোকে। গাড়ি থেকে বেরিয়ে আসে তানহা চৌধুরী ও তার বাবা ইরফান চৌধুরী। মা, কোনো ছেলে তোকে ইফটিজিং করেছে? কে তোকে বাজে কথা বলেছে বল? ওই যে বাবা, দাঁড়িয়ে থাকা ছেলেটা, ক্লাসরুমের দিকের ছেলেটা। আচ্ছা মা, তুই চিন্তা করিস না, আজকে একে জেলে নি, 3rd ডিগ্রি দেবে পুলিশ। না বাবা, আমি আগে ওকে মারবো, তারপরে ওকে পুলিশে দিবেন। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে তুই মার শুরু করে দে। ওকে বাবা। ওই ফকিন্নি, এদিকে আয়, আজকে বুঝতে পারবি তানহা চৌধুরীর সাথে লাগলে কি হয়। বেশি কিছু করতে পারবে না, তোমার বাবার কদিনে টানাটানি হবে, আজ থেকে 3 দিন পরে দেখতে পারবে। জুতা দিয়ে। ম্যাম, এবার আমরা দেখেছি এই বেডারে জেল থেকে বের হতে পারবে না। ভালো করে সোজা করবে জেলে নিয়ে, আর যেন কারোর সাথে খারাপ ব্যবহার না করতে পারে। আর তুই 3 দিন কেন, 3 বছরও কিছু বাল করতে পারবি না আমার। জাহাট। তোর মতো পিঁপড়াকে আমার মারতে সময় লাগবে না, শুধু একটু ধৈর্য ধরে থাকিস, মনে মনে বললাম। কলারে হাত দিয়ে এই কুত্তার বাচ্চা, চল জেলে, আজকে তোকে দেখাবো পুলিশের মার কেমন লাগে। স্যার, আমার একটা ইচ্ছা রাখবেন, আমার মার কাছে ফোন করব, যদি দেন তো। আচ্ছা যা, তোকে ফোন করতে দিলাম। আর শোন, সময় 5 মিনিট, এর বেশি কিন্তু হবে না। ফোন নিয়ে দিলাম একজনকে কল। দিতে দেরি হলো, বাট ধরতে দেরি হলো না। তারপর সবকিছু খুলে পড়লাম। এই ইরফান চৌধুরী, দেখ তোর পুলিশ আমায় তাদের গাড়িতে তোলার আগে ক্ষমা চাইবে, দেখে যা। ফোন ধরেন অফিসার, আজ আপনার চাকরি শেষ, ভালো থাকেন বউ বাচ্চা নিয়ে, পারলে নেতার পা চাটেন। ফোন নিয়ে পুলিশ অফিসার কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি কখনো এমন কাজ জীবনেও করব না। প্লিজ স্যার, ক্ষমা করে দেন, পা ধরছি আমি আপনার, আমার ছোট্ট ছেলে মেয়ের জন্য এবার মাফ করে দেন। অফিসার, তোমার মাথা ঠিক আছে? এই ফকিন্নি পায়ে ধরে ক্ষমা চাচ্ছেন কেন? ওই, আপনাকে কথা বলতে কে বলেছে? চুপচাপ থাকেন, বেশি কথা বললে স্যারের জায়গায় তোমার জেলে নিয়ে যাব। ইরফান চৌধুরী, কেমন লাগছে এখন? যে অফিসারকে আমার জন্য নিয়ে আসলি, সে এখন পায়ে ধরে চাকরি ভিক্ষা চাচ্ছে। স্যার এবার। অফিসার, সরকার আপনাদের বেতন দেয়, কিন্তু এই বেতন কিন্তু সাধারণ জনগণের টাকাই দেয়। আর কখনো কোনো নেতার সঙ্গে যোগাযোগ রাখবে না, সমস্যা হলে আমায় বলবে। যাও, তোমায় মাফ করলাম, শুধু বাচ্চাদের ভবিষ্যতের জন্য। তুই কে বল আমায়? আমি কে এটাই ভাবছিস? আমি হলাম তোর বাপেরও বাপ, বাকিটুকু তোকে জানানোর প্রয়োজন মনে করি না, আসতে পারিস। কিছুক্ষণ পরে চলে গেল। আর আমি আজকে খুব খুশি, কারণ ইরফান চৌধুরী ও তানহা চৌধুরীকে উচিত শিক্ষা দিতে পারছে। এই যে মিস তানহা চৌধুরী, একটা কথা মনে রাখবেন, শুধু অহংকার থাকলে বা বাবা নেতা হলেই মানুষ হওয়া যায় না। আর সব ধনী লোক আপনার মতো দেমাগ নিয়ে চলে না। তোকে তো আমি একটু আগের ঘটনা মনে নাই? তোমার বাবার কি অবস্থা হলো, আর এখনই আসো আমার সাথে লাগতে? আর মাত্র 3 দিন, তারপরে তোমার বাবার গদি আর থাকবে না। বাই। আজ আর কলেজে ক্লাস করলাম না। কলেজ থেকে বেরিয়ে নদীর পাড়ে চলে আসি। কিছু ভালো লাগছে না, তাই ফোন বের করলাম। আজকে ফোন নিয়ে কলেজে গিয়েছিলাম, একটু দরকার ছিল তাই। আজ প্রায় 6 দিন পরে ফোনে ডাটা অন করলাম। এতদিন না করার কারণ হলো আয়শা। ডাটা অন করতেই ফোন হ্যাং হয়ে গেল। মেসেজে ফোন স্টক করার মতো অবস্থা। আয়শার মেসেজ। আই, কি করো তুমি? কি হলো, কথা বলো না প্লিজ।
এই শোনো না প্লিজ। আচ্ছা সরি, প্লিজ সুলতান, প্লিজ ফিরে এসো। আমি তোমাকে ছাড়া ভালো নেই। আরে বাবা, আর কতভাবে থাকবো? এত কষ্ট দিচ্ছ কেন বলো? আমি মাফ চাচ্ছি, প্লিজ ফিরে এসো। এই জানো আমার তোমায় ছাড়া কিচ্ছু ভালো লাগছে না। একবারও কি মনে হয় না আমার কথা? দেখো আমি অনেক বড় ভুল করেছি, প্লিজ ফিরে এসো আমার কাছে। আমি তোমায় আর কষ্ট দেব না। ওই ফিরে আসো প্লিজ। কি হলো, আমার কথা বুঝতে পারছো না? আমি ভালো নেই, হয়তো নতুন কাউকে পেয়ে ভুলেই গেছো। আচ্ছা ঠিক আছে, আমার সাথে বিয়ে করা লাগবে না, কিন্তু কথা বলা বন্ধ করো না প্লিজ। আমি নিতে পারছি না। আচ্ছা আমাকে ক্ষমা করা যায় না? আমি কি ক্ষমাযোগ্য হয়ে গেছি? মনে আঘাত আর দিও না প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা কি করতে হবে কিছু বলো তো। আর কয়েকদিন আমার এই কষ্ট সহ্য করতে হবে বলতে পারো? আমার ভুল, নিজের দেশের ছেলেদের রেখে তোমায় ভালোবাসা। তুমি জানো আমায় এখন সবাই শুটকি বলে ডাকে। তোমার কষ্টগুলোর জন্য রাতে ঘুম হয় না। তুমি জানো আমি রাতে ঘুমের মাঝে দেখি তুমি অন্য কেউ কেড়ে নিচ্ছে আমার কাছ থেকে। স্বপ্নের মাঝে আমি চিৎকার করে উঠি, আর ঘুম ভেঙে গেলে আবার তোমার ছবি দেখি। এভাবে রাত পেরিয়ে যাচ্ছে। তুমি জানো এখন এখন আমার স্যার ম্যাম কি বলে? বলে যে আমার মতো একটা মেয়ে কীভাবে তোমায় ভালোবাসে। এখন আর নিজের সাথে কথা বলতে শিখে গেছি, আর তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি। জানো একবার আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম আমি মরলে আমার ভালোবাসাও তো মরে যাবে, তাই নিজের ক্ষতি করতে চেয়েও আর পারলাম না। তুমি জানো না আমার বাবা মা আমায় নিয়ে প্রতিদিন কান্না করে, কিন্তু কিভাবে বলি বলো তোমার কথা? আমার বিশ্বাস তুমি ঠিক ফিরে আসবে, অন্তত আমার জন্য হলেও ফিরে আসবে, কিন্তু জানি না সেদিন কবে আসবে। গত 5 দিন আমার কাছে 50 বছর মনে হয়েছে। পারলে আমায় ক্ষমা করো, আর বিরক্ত করব না। দোয়া করি আল্লাহ তোমায় ভালো রাখে। আল্লাহ হাফিজ। মেসেজগুলো পড়তে পড়তে চোখে পানি চলে এসেছে। নিজের অজান্তেই একটা মেয়েকে এতটা কষ্ট দিয়ে ফেলেছি। সি, আমি কিভাবে পারলাম এমন একটা কাজ করতে, যে কিনা আমায় নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো, তার সাথে এমন করলাম। সেই দিনে সেই সামান্য বিষয় নিয়ে কিভাবে পারলাম আশাকে এত কষ্ট দিতে? আমি কিভাবে মুখ দেখাবো আশাকে যে আমায় সত্যিকারের ভালোবাসে, তাকেও আমি কষ্ট দিলাম? এইরকম হাজারো কথা মাথায় ঘুরপাক কাচ্ছে। দেখি নেটে আশা আসে, তাই বেশি কিছু না ভেবে দিলাম ভিডিও কল। আসসালামু আলাইকুম, কেমন আছো আয়শা? আমি দুঃখিত তোমায় কষ্ট দেওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। কেন ফোন করেছো? কেন, করা যাবে না নাকি? তুমি যদি বলো তাহলে আইডি নষ্ট করে দিই। একদম ফাজলামি করবে না বলে দিলাম। আচ্ছা বাবা, তার আগে বলো তুমি আমায় মাফ করেছো? না করলে কিন্তু এর ফল ভালো হবে না। কে আপনি ভাই? আমি তো আপনাকে চিনতে পারলাম না। আয়শা সরি, আমায় মাফ করো প্লিজ, তা না হলে নিজের জীবন দিয়ে দিব। আর ভাই বলো না, কলেজে লাগে রে ভাই। তাতে আমার কি, জীবন দাও, আমার কোনো সমস্যা নেই। আমি কিন্তু সত্যি সত্যি জীবন নিয়ে দিব, তখন বুঝতে পারবে। আমিও তো বলছি জীবন দাও, দেখি কেমন পারো। ওকে ফাইন। সুলতান এটা কি করলে? আমি তো মজা করে বলেছি, তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো? প্লিজ প্লিজ হাতে কাপড় দিয়ে বেঁধে নাও। আমি কিছু করব না, যতক্ষণ পর্যন্ত তুমি আমায় মাফ করছো ততক্ষণ কিছু করব না। আমি ক্ষমা করে দিয়েছি, এবার হাতে বাঁধো প্লিজ। দেখো, ঝগড়া ঝামেলা করে সমস্যার সমাধান হয় না। তাছাড়া আমার আজ পর্যন্ত কোনো মেয়ে বন্ধু নাই, সেখানে তো অন্য কাকে রাখা বিলাসিতা। তো থাক, আর বললাম না, অতীত নিয়ে খোঁটা দিতে চাই না। তুমি শুধু শুধু চিন্তা করছো। পুরুষ যাকে ভালোবাসে মন থেকে, তার জন্য রাজত্ব পর্যন্ত ছাড়তে পারে, আর যে পারে না সে পুরুষ না, তারা কাপুরুষ। ওরে আমার বীর পুরুষটি, এতদিন কি করলে শুনি? আমারটা বাদ দাও, তুমি কি করছো এই 6 দিনে একটু বলো তো, আমি শুনবো। আমার প্রতিটা মেসেজ 100 বার করে পড়েছো, তাহলে উত্তরও জানতে। তাহলে আবার কেন জিজ্ঞেস করছো? নিজেকে এত কষ্ট দিয়ে কি পেলে? শুধু শুধু আমার বউয়ের শরীর খারাপ করছো। বউয়ের সাথে ঝগড়া করে দূরে থাকলে কি হবে? পারতে না বউয়ের রাগ ভাঙাতে? আমার তো মাথায় রক্ত উঠে গিয়েছিল, আমি কিভাবে রাগ ভাঙাবো বলো? তুমি তো পারতে রাগ না করে বোঝাতে। তবে আমি বুঝতে কম চেষ্টা করিনি, তুমি তো অবুঝ বালকের মতো রাগ দেখিয়ে যাচ্ছ। আচ্ছা বাদ দাও আগের কথা। আচ্ছা ওইটা বলছো? আচ্ছা বাদ দিলাম, কিন্তু কি করব, কাকেই বা বলবো সেটা তো বলো। তোমার মা বাবাকে আমার কথা বলবে? আবার কি বলবে বলো?
আচ্ছা ঠিক আছে, বলবো নি। এবার শান্তি পাইছো? আর মূল কথা হলো, আমার মা বাবা তো তোমার ভাষা ঠিকভাবে কিছু বুঝতে পারবে না। সংসার তো তুমি করবে, তোমার বাবা মা তো আর করবে না। তুমি বুঝতে পারলেই হবে। আর বলবো নি হবে না, আজকেই বলতে হবে, এখনই বলো। আচ্ছা, মা বাবা তো তোমার সাথে কথা বলতে চাইবে, তখন কিভাবে কথা বলবে? আমি একটা কথা বলি, শোনো। সেটা তো অবশ্যই চাইবে, কিন্তু তুমি বলবে, এটাই শেষ কথা আমার। হ্যাঁ, এবার বলো কি বলবে। আচ্ছা বলবো। কথাটা হচ্ছে, তুমি বাংলা শিখো। আমার বিশ্বাস তুমি দ্রুতই শিখে ফেলবে। তাহলে আমাদের বিয়ে সম্ভব। না হলে কল্পনাও করো না আমায় নিয়ে। এই, একদম ভালো হবে না। আচ্ছা, চেষ্টা করবেন, কিন্তু কোনো দরকার সেটা সেটা তো বলো আমাকে। বাঙালির শাশুড়ি বৌমা ঝগড়া প্রতিটা পরিবারেই হয়। সেখানে তুমি তো অন্য ভাষায় কথা বলবে। তুমি ভালো কিছু বললেও মা বাবার খারাপ মনে করবে। তাই তুমি বাংলা শেখো, আমার জন্য শিখো প্লিজ। আরে আমার হবু বর রে, আমার জন্য কত চিন্তা করে। আচ্ছা ঠিক আছে, শিখে নিব, কিন্তু আমার শর্ত আছে। আবার এখানে কিসের শর্ত? আচ্ছা বলো, তোমার শর্ত আগে শুনি তো, কি শর্ত? বাংলা কথা বলতে এবং বুঝতে পারলে তার 3 দিনের মধ্যে বিয়ে করতে হবে। রাজি থাকলে বলো। আমরা জন্মের পর থেকে প্রায় 3-4 বছর লাগছে ভালো করে কথা বলতে। তার মানে হতেও পারে 3 বছর শিখতে লাগবে, মনে মনে ভাবছি। এত কি ভাবো গো? একটু আমায় বলো, আমিও শুনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু এমনই আর কি। আমি রাজি আছি। এবার আমার টেনশন কমলো। কমেনি, বাড়বে পড়ো। কেন? কিসের জন্য টেনশন পাবে শুনি? ফোন নিয়ে আমার শাশুড়ি মার কাছে যাও এবং আমার সব কিছু খুলে বলো, সেটা এক্ষুনি। আর হ্যাঁ, ফোন কাটবে না বলে দিলাম, আমি শুনতে চাই। কি দরকার শোনা? এটা পাকিস্তানি মা বাবা না, বাঙালি মা বাবা। এরা যেগুলোতে বলতে শুরু করবে, মানুষ কখনো পরীক্ষার উত্তরও অত দেয়নি। তোমায় পরে কথা বলিয়ে দেব। বিয়ে একবার হতে দাও, আমার শাশুড়ি আমার পক্ষেই চলে আসবে। একটু আদর করো তো। আমার লজ্জা করে। বিয়ে হলে লজ্জা কমবে, আদর পেলে কি আর লজ্জা লাগে? হরে দুষ্টু, এত বেশি? আমি তো তোমায় চিনতেই পারলাম না। তুমি তো দেখি মেয়েদেরও হার মানিয়ে দেবে। দরকার হলে তাই করব। তাহলে তো আমার বউয়ের মুখে আমার গুণগান শুনতে পারবো। থাক, এত লজ্জা পেতে হবে না। তোমার লজ্জা পাওয়া দেখে আমার নিজেরই লজ্জা বলে কিছু থাকবে না। ওই বেডি, তুই আমার নকল করছিস কেন? যতই চেষ্টা করো, পারবে না আমার মতো হতে। মানুষ চেষ্টা করলে সব কিছুই করতে পারে, আমিও তোমার মতো হতে পারবো। মাথা ঠিক আছে তো? কিভাবে আমার মতো হবে? আমার হাইট পাসপোর্ট 9, আর তোমার পাসপোর্ট 2। কেমনে কি ভাই? তাছাড়া ওই থাক, আর বলতে হবে না, লিজেন্ডরা এমনিতেই বুঝে নিয়েছে। তুমি তো দেখি পিএইচডি করেছো, এদিক থেকে তাই লেজেন্ড হতে হবে। তোমায় বুঝতে হবে না। আচ্ছা তাহলে রাখি, পরে কথা হবে, ঘুমাবো। বিয়েটা হতে দাও, ঘুমের 12টা বাজিয়ে দেবো। খালি পালানোর চিন্তা না। বিয়ে হলে চোখে ঘুম আসবে নাকি? এত সুন্দরী প্লাস এত রোমান্টিক বউ থাকলে, তাছাড়া আমার বউ রাতে কথা বলা শুরু করবে, ফজরে শেষ করবে। আয় হায়, কোনোভাবে আমায় অপমান করছো নাকি? আমি কথা বলবো, তোর কি সমস্যা? আমার বল, আমি বলবো। থাক বাবা, কথা বেশি বাড়ানো যাবে না, না হলে এবার শুরু করলে কম করে হলেও 2 ঘন্টা চলে যাবে, আর আমার ঘুমের 12টা না 3টা বেজে যাবে। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার রাখি, সত্যিই ঘুমাবো। এবার রাখি, আল্লাহ হাফেজ। ওকে জানো, আল্লাহ হাফেজ। ব্যাস, এবার পাই কে আমায়? দিলাম ঘুম, হারিয়ে গেলাম মৃত্যু নামের রাতের ঘুমে। পাড়ি দিলাম ঘুমের রাজ্যে। প্রতিদিনের মতো আজকেও ফজরের নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করলাম। ঘুরে আসলাম বিলের দিক থেকে। লেখক যদিও বলে ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করে, কিন্তু ভাই, লেখক ফজরের নামাজ পড়ে আবার ঘুমের দেশে পাড়ি দেয়। ঠিক আমারই মতো রে ভাই, কি আর বলবো। একটু ঘোরাঘুরি করে রুমে এসে ফ্রেশ হয়ে কিছু সময় পড়াশোনা করে নিই। পড়াশোনা শেষ করে নাস্তা করে কলেজে চলে যাই। কলেজে ঢুকতেই অবাক হলাম, দেখি তানহা চৌধুরী কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে এসেছে। তোকে আজ এরা উচিত শিক্ষা দিবে। তোর সব কয়টা হাড্ডি মাংস এক করে দিবে। দেখবি আমি কি জিনিস। তুইকে কি দেখবো? তুই হলি রাস্তার কুকুরের চাইতে নিকৃষ্ট। তুই দেরি কর, 3 মাস পরে তোর 14 গোষ্ঠী আমার কথা মনে রাখবে। তুই দেখবি সময় হলে। তুই কি দেখবি? আমার বিএফকে বলে তোকে এখানে মাটি চাপা দিয়ে দিবে। রাখ তোর বাংলা সিনেমার ডায়লগ। তোর লোকদের পাঠা, কাজ শেষ করে বাঁচাতে যেতে হবে আমার। আর পারলে তোর বিএফকেও নিয়ে আয়, যা। তোমরা
তোমরা কি আমার মুখ দেখতে এসেছো? যাও ওকে মেরে হাড্ডি মাংস এক করে দিয়ে এসো। ওকে ম্যাম, আপনি শুধু টাকা রেডি করে রাখেন, আপনার কাজ করে দিচ্ছি। ভাই তোদের সাথে আমার কোনো সমস্যা নেই, তাই তোরা চলে যা। শুধু শুধু একটা মেয়ের জন্য মার খেতে হবে তোদের? তুই কি ভাবছিস বাংলা সিনেমার মতো আমাদের মারবি আর নায়িকার মনে জায়গা করে নিবি? এটা সিনেমা না, বুঝতে পারছিস? আব্বে হারামি, তোরা শুধু 5 মিনিট এখানে থাকবে তাহলেই চলবে। আর আমি বাংলা সিনেমা দেখি না, তামিল মুভির অ্যাকশন দেখি। সময় থাকতে চলে যা। এত কিসের কথা, সালারে মার। ব্যাস, আমায় মারতে এসে ওরাই কুপকার। কোথায় রাস্তার কুকুর আর কোথায় জঙ্গলের সিংহ। এরপরে ভালো গুন্ডা নিয়ে আসিস, এদের দিয়ে কিচ্ছু হলো না। তুই কে বলতো? সেটা 3 মাস পরেই জানতে পারবি, সেটার জন্য ওয়েট করো বেবি। বাই। আর শোন, সবাইকে হাসপাতালে নিয়ে যায়। আজকে একটু আগে আসলাম তো, তাই কোনো বন্ধু আসেনি, একা বসে আছি। হঠাৎ করে কে জানি হাত দিল ঘাড়ে। কেমন আছো ভাইয়া? আজ এত সকালে চলে আসছো যে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তুমি কেমন আছো? না, আজকে একটু আগে আসি, তেমন কোনো কারণে না, এমনিতেই আগে আসি। আলহামদুলিল্লাহ, ভালো না ভাইয়া? ও তাই বলো। তা আয়েশা আপুর কি খবর শুনি? কেন ভালো নেই বলো? কোনো সমস্যা হয়েছে কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সাব্বিরের কথা মা বাবা জেনে গেছে, আর সাব্বির আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। এখানে আমার দোষ কোথায় বলো ভাইয়া? আমায় কেন ছেড়ে দিচ্ছে? আমি কথা বলবো নি সাব্বিরের সাথে, তোমায় চিন্তা করতে হবে না। আজকে কি কথা হয়েছে সকালে? না ভাইয়া, কথা হয়নি। ব্লক করে রেখে দিয়েছি সব জায়গায়, কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না। তাছাড়া আগামী 1 সপ্তাহ পরে বিয়ে আমার। কি হলো, সাব্বির কিছু বলেনি? না, কিছু বলেনি, আমায় শুধু শুধু অবহেলা করছে। আমি এভাবে বাঁচতে পারবো না। এর চাইতে ওকে বলো আমায় মেরে ফেলতে। কি বলো, সাব্বির কিছু বলেনি? আমি আছি তো বাবা, এত চিন্তা করো না, আমি দেখবো নি ওই বিষয়। এরপর চলে আসলাম বাসায়। আসার পর আয়শার মেসেজ। কি করো? কিছু না, ঘুমাবো। আচ্ছা তাহলে রাখি, পরে কথা হবে। এত রাখি বলো কেন? কথা বলতে ভালো লাগে না, নাকি অন্য কারোর সাথে আবার প্রেম করছো? রাত জেগে থাকা আমার পছন্দ না, তাই রাত জেগে কথা বলতে পছন্দ করি না। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি তো আর সবার মতো না। আমি তো তোমার ভবিষ্যতের বউ হব। তাহলে সমস্যা কোথায় একটু কথা বলতে? রাতে কম করে হলেও 6 ঘন্টা ঘুম না হলে সমস্যা, মাথা ব্যথা করে। আবার ফজরের নামাজ পড়তে হয়, তাই রাখি বলছি আর কি। থাক, তোমার আর কথা বলতে হবে না, তুমি ঘুমাও গিয়ে। আরে রাগ করছো কেন? ঘুম না হলে সমস্যা হবে, তাই তো রাখতে বলছি। তাছাড়া তুমি এখনো বড় হয়নি, বুঝবে না। কে বলেছে আমি বড় না? বিয়ে হলে এতদিনে বাবার ডাক শুনতে পারতে। আর বলো আমি বড় না? এই বেডি, মুখে কিছু আটকে না, এইগুলো কেউ বলে নাকি? তুমি তো দেখছি বাঙালি হতে শুরু করে দিয়েছো। কেউ না বলেও আমি বলবো, বাঙালি ঘরের বউ হব, তাহলে তো আগে বাঙালি হতেই হবে, তাই না? তাও এক কথা, তা কি করছো? কি আর করবো, হবু বরের সঙ্গে প্রেম করি, যেহেতু আমার বর। ও মা, তাই নাকি? আমিও তো প্রেম করি, তাও একটা পেতনির সাথে। ওই কে পেতনি? তোর বউ পেতনি, তুই পেতনি তো। এক মিনিট, ছেলে আবার পেতনি হয় নাকি? তাছাড়া আমার বউ তো তুমি, তাহলে কি নিজের গুণগান নিজেই করছো? হ্যাঁ, এই তোর বউ হওয়া লাগবে কে বলেছে? দেশে কি ছেলের অভাব আছে নাকি? তোমার ওখানে ছেলের অভাব আছে কিনা জানি না, বাট আমাদের এখানে ছেলেদের চাইতে 11 লাখ মেয়ে বেশি আছে। মেয়েদের দিকে তাকালে তোর চোখ উপড়ে ফেলবো। সব মেয়ে তোর বোন হয়, বুঝলি? আপু বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন আপু? কি বলি তুই? আমি আপু? আচ্ছা যা, হট, কথা বলতে হবে। আরে শুনবে তো, কেটে দিল ভাই। মেয়েদের বলছি, ছেলেরা রাগাতে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই আপনার বরের কথায় রাগ দেখাবেন না। যত রাগ দেখাবেন তত রাগই দেবে। আর ভাই, বউকে রাগালে রাগ অবশ্যই ভাঙাতে হবে। আমি গার্লফ্রেন্ডের রাগ ভাঙাই। তোরা থাক ভাই। আয়শাকে দিলাম ফোন, অনেকবার দিয়েছি, বাট তুলছে না, তাই একটা মেসেজ দিলাম। আমার মিষ্টি বউ রাগ করে থাকলে আমার ভালো লাগে না। আর একটু মুস্কি হাসি দাও। এবার কল ধরো প্লিজ। কি হয়েছে? এতবার ফোন দিতে হবে কেন? যাও অন্য মেয়ের কাছে যাও। সরি, প্লিজ মাফ করো আমায়। আচ্ছা বলো, কি করলে মাফ করবে? তোমার সারা জীবনের মনে মাফ করে দিয়েছি, এখন তুমি আসতে পারো। প্লিজ ক্ষমা করো আমায়।
তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি। বলো কি করতে হবে? জীবন দিয়ে দাও, তাহলে ক্ষমা করবো, তাছাড়া করবো না। সত্যি সত্যি কিন্তু আমি হাত কেটে আত্মহত্যা করব। হারিয়ে গেলে খুঁজে লাভ হবে না। যেটা বলেছি সেটা করে দেখো, আর হ্যাঁ, আগের বারের মতো চালাকি করবে না। না, করব না। কিন্তু যেটা বলেছি সেটা করো, এত কথা ভালো লাগে না। আচ্ছা, ওটা বাদ দাও। আমি জীবন দিতে পারবো না। আমার ভবিষ্যৎ বউয়ের তাহলে কি হবে? বিয়ে না হতেই বিধবা। বাট জানতাম তুই ওটা করবি না, আর বিধবা হলেও তো আমি হব, তোর তাতে কি? জানো একটা কথা বলি? আই তোর কে জানো? কি আবার? তুমি জানো। আই লাভ ইউ জান। তো আমি তোমায় অনেক ভালোবাসি। আমি বাসি না তোকে। তুমিও বাসো আমায়। বলো না জান, তোমার মুখে শুনতে ভালো লাগে গো জান। আই বেটা, তোর লজ্জা লাগে না? বিয়ে আগে কি এসব? আমি কি সত্যি সত্যি ওটা খেলাম নাকি? ফোনে করছি, তোমার গালে না। গালে কিস করতে বিয়ে করতে হয়, যেটা তোমার দ্বারা সম্ভব না। কে বলেছে সম্ভব না? সময় হলে বুঝতে পারবে আমি কে আর কি আমার দ্বারা সম্ভব। তোমার সময় হতে হতে বুড়ি হয়ে যাও, তখন লাভ কি বিয়ে করে? তুমি বাংলা ভালো করে শিখো, তাহলে বিয়ে তাড়াতাড়ি শেষ হবে। না হলে বুড়া বুড়ি নাতি নাতির মুখ দেখতে পারবে না, আর আমাদের এত সুন্দর প্রেমের গল্প শোনার লোক আর থাকবেও না। তুমি পারো বটে, আমার মুড নষ্ট করে এখন আসছো নাতি নাতি নিয়ে গল্প শোনাতে। কি আর করব, মহারানী যে রেগে গেছে, রাগ তো ভাঙাতে হবে নাকি? না ভাঙলে কি হয় একটু বলো তো শুনি আমি। রাগ ভাঙাতে পারলে ভালোবাসা ধরে রাখা যায়। ভবিষ্যতে বড় ঝগড়া ঝামেলা হলে আবার বউকে ফিরিয়ে আনা যায়। এত অভিজ্ঞতা তো একমাত্র বিয়ে করা মানুষেরই থাকে। তুমি কয়টা বিয়ে করেছো? বিয়ে তো হয়ে গেছে, শুধু একটু কাগজ কলমে হতে হয়। একটার জ্বালায় বাঁচি না, আর অন্যকে কল্পনা করা বিলাসিতা। কেন? আমি তো চাচ্ছি তোমায় আরো 3টা বিয়ে দিয়ে দেবো, যাতে সুন্নতটা ঠিক মতো হতে পারে। আমার লাগবে না, তুমি হলে হবে। তুমি তো আমার 4বার বিয়ে করাবো ভাই। ভুলেও বলবি না, না হলে জাহান্নামের নমুনা দেখতে পারবি। এর জন্য তোমায় এত ভালোবাসি জান। আই লাভ ইউ জান। আই লাভ ইউ 3 জান। এটা কেমন হলো? 2 না বলে 3 বলে কেন? থুর, 2 কম তাই 3 বলছে। আমি তো তোমায় অনেক ভালোবাসি, তাই সবাই যেটা করে আমি ওটা করব না। তাই বলে 3 বলবে? বলবো। তোমার সমস্যা হলে বলো, আর বলবো না। ভাবলাম তোমায় একটু হাসাবো, কিন্তু হলো না। কে বলেছে আমি হাসছি না? আমি তো হাসছি, তুমি পারো। মেরা শাহজাদি। আচ্ছা এবার রাখি কেমন? আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ফোন কেটে দিলাম, তারপরে এক জায়গায় ফোন দিলাম। ফোন ধরে হঠাৎ করে ফোন, কি খবর? সবকিছু ঠিক আছে তো? স্যার সবকিছু ঠিকঠাক আছে স্যার। আমি কিছু প্রমাণ দিয়েছি, ওগুলো দেখেন। আর কাল 10টার সময় ইরফান চৌধুরী নেতার বাসায় ফোর্স পাঠাবেন। আরে তুমি স্যার বলো কেন? কতবার বলছি স্যার বলবে না। আমি তোমার বাবার মতো, তোমার মতো ছেলে ছিল আমারও, কিন্তু এখন না। আর তোমার কাজ হয়ে যাবে। সরি আঙ্কেল, মনে থাকে না। কি করবেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা বলে মনকে শান্ত করেন। তাছাড়া আমি আছি তো তোমায়, তোমার দ্বিতীয় ছেলে। এই বাবা, তোমার আন্টি তো আমায় বিরক্ত করে ফেলে। আর হ্যাঁ, তোমার আন্টি মেয়ে দেখতে শুরু করেছে। আঙ্কেল, মেয়ে দেখতে হবে না, বলে দিও আন্টিকে আমি একজনকে ভালোবাসি, তাকেই বিয়ে করব। ওকে, বলবনি। আর সব প্রমাণ আমি দেখে ওই এলাকার মেজর রেঞ্জ কমান্ডার পাঠাবনি। আঙ্কেল, এত লোক দরকার নাই, শুধু এসআই সাদ্দামকে পাঠিয়ে দিন আর কয়েকজন পুলিশ, তাহলেই হবে। সরি, ওকে ঠিক আছে, পাঠিয়ে দেবনি। আচ্ছা তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ। এরপরে রাতে আর কাজ নেই, তাই ঘুমানো উচিত, তাই ঘুমিয়ে গেলাম। প্রতিদিনের মতো আজকেও নামাজ পড়ে একটু বাইরে হাঁটাহাঁটি করলাম। মন পরিষ্কার হয়ে গেছে। বাসায় এসে ফোন হাতে নিয়ে নেট অন করব, এমন সময় আয়শার ফোন। কি কপাল আমার, চাই দূরে থাকতে আর নিয়তি কাছে নিয়ে আসে। আসসালামু আলাইকুম। কি হলো, চুপচাপ কেন? ভালো আছো তো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আছি, আল্লাহর রহমতে ভালো। আপনি ভালো আছেন? প্লিজ হঠাৎ করে এত পরিবর্তন হয়েও না, আমি নিতে পারবো না। তুমি করেই বলো প্লিজ। আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো মতো। এত কিছু করতে পারবো না, আমি আপনি করে বলবো, তুমি বলতে পারবো না। আর আপনি করে বলে কি এমন হবে বলেন? আপনি আর তুমি এক না, বুঝলে? তুমি করে না বলতে পারলে এক কাজ করো, আমায় মেরে ফেলো। এত কিসের কথা?
বেশি বাড়াবাড়ি করলে ব্লক করে রেখে দিবনি। এত কথা বলেন কেন? হ্যাঁ, তুমি তো রেগে যাচ্ছ কেন? আমাদের না কথা ছিল রেগে গেলে শান্ত হওয়ার, তাহলে তুমি এত কষ্ট দিচ্ছ, আবার আমার উপরে রাগও তুমি দেখাচ্ছ কেন? আমি তোমাকে ছাড়া থাকতে পারি না বলে। দেখেন, এত কথা ভালো লাগে না আমার। আপনি ছাড়া কথা বলতে পারবো না। কথা না বলে রেখে দিন। রেখো না প্লিজ। আচ্ছা একটি করেই বলো, আমি না হয় তুমি মনে করব। সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কি মনে করবেন না করবেন এতে আমার কিছু যায় আসে না। রাখেন, আমি ঘুমাবো। রাতে আবার বান্দরবন যেতে হবে। বান্দরবন তো অনেক সুন্দর একটা জায়গা, আমি একবার গিয়েছিলাম, পিসে সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তাতে আমার কি? আমি তো আরবি যাইনি। এত কথা না বলে ফোন রাখেন। এত রাখো রাখো কেন বলো তো? একটু কথা বলে কি হয়? আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নেই। রাখেন আপনার ফালতু সব কথা। দিলাম ফোনটা কেটে নেট অফ। কেন এত রাখি করে জানো? তুমি কখনো জানবে কি না জানি না, তবে আমি তোমার মায়ায় জড়িয়ে পড়ে তোমার জীবনটা নষ্ট করতে চাই না। ফোন রাখার কথা তখন বলি যখন আমার ডিউটির কথা মনে পড়ে। জানো, আমার কাজের সময় যখন তখন আমার জীবনও চলে যেতে পারে। তুমি জানতেও পারবে না। আমি না তোমায় অনেক ভালোবাসি, তাই আমার কিছু হলে পরোয়া করি না। কিন্তু আমার জন্য তোমার কষ্ট হোক সেটা আমি চাই না। এই মিশনে যদি জীবন নিয়ে ফিরতে পারি তাহলে চিন্তা করো না, তোমার সব দুঃখ কষ্ট শুধু আসলে মিটিয়ে দেব। আর যদি জীবন নিয়ে না ফিরে আসতে পারি তাহলে ভুলে যেও আমায়। জানি পারবে না, কিন্তু কারোর জন্য সময় থেমে থাকে না। তুমি হয়তো জানো না, আমি যখন মিশনে যাই তখন মা বাবার চোখের দিকে তাকাতে পারি না, কারণ আমার জীবন চলে গেলে কি নিয়ে থাকবে? আমি ছাড়া তো তাদের আর কোনো সন্তান নাই। আর দেখো, তুমিও সেম আমার মা বাবার মতো, তোমারও কেউ নাই। কষ্ট দেওয়ার জন্য সরি, পারলে মাফ করো। আর যদি কপালে থাকি তাহলে না হয় নিজের মতো করে আমায় কষ্ট দিও। 2 ফোঁটা নোনা পানি গাল দিয়ে গড়িয়ে পড়লো। এরকম হাজার হাজার চিন্তা করতে করতে ঘুমিয়ে কখন পড়েছি জানি না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাসায় এসে সবকিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। 10টায় গাড়ি ছাড়লো। বাসে সব বন্ধুরা আছে, কিন্তু আগের মতো আর আনন্দ নেই। এই রকম হাজার হাজার কথা নিজের মনের সাথে বলছি। কখন ঘুমিয়ে গেছি জানি না। একটা কথা অন্যের সাথে কথা বলার চাইতে নিজের সাথে কথা বলা অনেক ভালো, এবং নিজের সাথে কথা বলে নিজের ভুলগুলা ধরা যায়। প্রায় 16 ঘন্টার জার্নি শেষে আমরা বান্দরবনে চলে আসি। এসে একটা সাধারণ এলাকা দেখে বাসা নিয়ে নিই। আমাদের বাসাটা একটা সেনা বাহিনীর ক্যাম্পের কাছে, যাতে করে প্রয়োজনীয় সব কিছু নিতে পারি এবং তাদের কাছে রাখতে পারি। আমরা চলে এসেছি, এখন সবাই নাম, আমরা এখন হোটেলে থাকবো। হারামি, হোটেল না, সাধারণ গ্রামে থাকবো। সেখানে একটা বাসা ঠিক করা আছে। আচ্ছা, আর চিন্তা করিস না, ওখানে নেটের ব্যবস্থা আছে। জানিসই তো, নেটের মাধ্যমে আমরা মিশন সফল করে থাকি। ভাই, এখন কথা বলতে ভালো লাগছে না, তাড়াতাড়ি করে বাসায় চল, মানে এখানের বাসায়। আমি তো অন্য কিছু মনে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। একটু পরে চলে আসলাম আমরা সবাই। এসে 2টা রুম পেলাম। একটায় আমি আর সাদেক, আর অন্যটায় সাব্বির আর সাইদ। যে যার মতো করে ফ্রেশ হয়ে নিলাম। আসরের নামাজ পড়ে নামাজ আদায় করলাম, আর বাকি নামাজ কাজা পড়ে নিলাম। ভাই, আজকে কিন্তু আমি কাজ করতে পারবো না, শরীরটা ভালো লাগছে না। তো কি হয়েছে রে? আমরা কোন পজিশনে কাজ করি ভুলে গেলি? এখানে কাজের সময় কোনো শরীর খারাপ এই সেই চলে না, জানোস না? আরে তোরা ঝগড়া করছিস কেন? আজকে কি প্রথম তোরা মিশনে যাচ্ছিস যে কিছু জানিস না? আমরা প্রথম 2 দিন বিশ্রামে কাটাই, 3য় দিন থেকে কাজ শুরু করি, ভুলে গেলি? আরে ভাই, তুই তো দেখছি ওদের মতো করছিস। ওদের কাজেই তো প্রতিবার কেউ না কেউ এটা নিয়ে শুরু করবে, এই হারামিদের এই বাসায় বিয়ে দিব। তুইও তো আমাদের সাথে তর্ক করছিস, তোরও তো ওই অভ্যাস গেল না দেখছি। হ্যাঁ, তুই ঠিক বলছিস। আর জানিস তো, আফরিনের ছোট বোন আছে, ওকে দিয়ে এই সাদিক ব্যাটাতে বিয়া দেব। কি বলিস তোরা? ওই হারামিকে বাইরা করা যাবে না, এটা আঞ্চলিক ভাষায় বললাম, কিছু মনে করবেন না। হারামি আমার ছোট শালিকে নিয়ে টানাটানি করছিস। আচ্ছা রাখ তোর কথা। আগে মিশন আল্লাহর রহমতে ভালোই ভালোই হয়ে যাক, তারপরে সবার বিয়ে খাওয়া যাবে। আর হ্যাঁ, 1 সপ্তাহ পর পর বিয়ে করব, আর সবার আগে আমি করব। হারামি, তোর বউয়ের আদর কপালে থাকবে না। আমরা সবাই দোয়া করলাম, যা বিয়ে কর। তোর সাথে থাকবো না, যা। আরেকটা সিগারেট টিম করবো, নতুন ছেলে নিব। তোরা অচল মার্কা, তোদের দিয়ে হবে না। আর কিছুক্ষণ আড্ডা চলল। সাধারণ বন্ধুরা এক হওয়ার সাথে এক নতুন পরিবেশ। এইরকম জায়গা তো আড্ডা দেওয়ার সেই জমে।
আড্ডা দেওয়া শেষে নামাজ আদায় করে রাতে খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার রুমে যে যার মতো ঘুমাতে লাগলাম। আমি খেয়াল করে দেখি আর সাদিক গভীর ঘুমে ব্যস্ত। আমার চোখে ঘুম নাই, তাই ফোন টিপতে লাগলাম। নেট অন করতেই অবাক হলাম, আজকে কোনো মেসেজ আসেনি আয়শার আইডি থেকে। নেটেও আছে দেখছি, তাও এখনো মেসেজ আসলো না। মন খারাপ করে ভিডিও দেখতে লাগে। ভিডিও দেখতে ভালো লাগছে না। রাতে তো মেসেজ দেওয়ার কথা, তাহলে কি আমাকে ভোলার চেষ্টা করছে? আয়শা প্লিজ একটু কথা বলো, দেখো না আমি কতটা কষ্টে আছি। তুমি তো আমার মুখের কথাকেই বিশ্বাস করলে, আমার মনের কথা বোঝো না তুমি। ওই আয়শা, একবার মেসেজ দাও। কল দিতে হবে না, শুধু মেসেজ দাও না। দিলে কি হবে বলো? ওই কি হলো, মনের কথা বোঝো না? যতই তোমায় আমি ছোট করি না কেন, আমি তোমায় অসম্ভব ভালোবাসি। তুমি জানো আমার কি হতে পারে? একটু মিশনে ভুল হলে আমার জীবনটাই চলে যাবে। ওই আমার জীবন্ত লাশ করে দিও না। তোমাকে কষ্ট দিয়ে কথা বলেও আমার তো একটু হলেও কথা হয়। তুমি কষ্ট পাও, কিন্তু আমার কোনো ইচ্ছে নাই কষ্ট দেওয়ার। এরকম হাজার হাজার কথা নিজের সাথে বলছি। নিজের সাথে নিজে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গেছে জানি না। রাত প্রায় 11টা। এমন সময় হঠাৎ করে ফোন বেজে ওঠে। কানে হেডফোন রাখায় সাদিক বুঝতে পারেনি। ঘুম ঘুম চোখে ফোন ধরে কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? মাশাআল্লাহ, কোনো পরীর মতো কণ্ঠ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, বাট খুব একটা না। মাথা ঠিক আছে তো তোমার? এইরকম মধুর কণ্ঠ শুনলে সবাই পাগল হয়ে যাবে। ইস, এরকম কণ্ঠের একটা বউ থাকলে সারা রাত কথা মনে করে কাটিয়ে দিতাম। তো মানা করেছে কে? বিয়ে করে নিলেই তো পারো। ঘুমাইছিলে নাকি তুমি? ঘুমের করে কি বলছো এগুলো? আর কথা বলার সুযোগ দিলাম না, কারণ দিলেই আমি ইমোশনাল হয়ে যেতে পারি, তাই কেটে দিলাম। আমার মতো বয়ফ্রেন্ড কারো জীবনে না আসুক, যে কিনা নিজের গার্লফ্রেন্ডকে চরিত্রহীন বলে। এমন প্রেমিকের দরকার নেই, তুমি ভুলে যাও। চোখ বন্ধ করব এমন সময়, ঘুমাতে যাব এমন সময় সাদিক দেখতে পাইছে। আমি তো অবাক। এটা কি ওই মেয়ে, মানে তোর পাকিস্তানি গার্লফ্রেন্ড? এটা তো ভালোই, তাহলে কষ্ট দিচ্ছিস কেন? এটাই আমার গার্লফ্রেন্ড। হ্যাঁ, আয়শা ভালো মেয়ে, কিন্তু তুই তো জানিস আমাদের জীবন হাতে নিয়ে চলতে হয়, তাই তার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছি, কিন্তু বিশ্বাস ভাঙতে পারতেছি না। হারামি, এত ভালো গার্লফ্রেন্ড, তাও আবার পাকিস্তানি, আর তুই কষ্ট দিচ্ছিস? কি করবো বল, নিজেরই তো ওর সাথে বেশি কষ্ট পাই, কিন্তু কিছু করতে পারতেছি না। এই সময় মিশন শেষে বেঁচে থাকলে বিয়ে করে নেব, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। দেখিস আবার অন্যরকম কিছু না যেন হয়, হলে কিছু করার থাকবে না। কিছুই হবে না, ওর বাবা মার সাথে কথা হয়েছে, তাই ওগুলোর ভয় নেই। আর এত কথা না বলে ঘুমিয়ে পড়। আমিও ঘুমালাম। বাই। রাতে এই পাশ ওই পাশ করে কখন ঘুমিয়ে পড়ছি আমার মনে নাই। সকালে সাদিকের ডাকে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো নামাজ পড়ি। বাইরে হাঁটাহাঁটি করে রুমে এসে আড্ডা দিলাম সবাই মিলে। আজকে একটু ঘুরতে যাব, তারপর কোনো রকম নাস্তা করে বাইরে ঘুরতে বের হই। বান্দরবন পাহাড়ি এলাকায় গেলাম। গিয়ে তো অবাক আমরা, দেখি ওখানে একটু গভীর জঙ্গলে নারী পাচারকারী ও মাদক চোরা কারবারের আড্ডা। ওখানে গিয়ে কোনো রকম ভাবে সবাইকে উদ্ধার করে নিয়ে একজনকে ধরে নিয়ে যায় সেনাবাহিনীর ক্যান্টিনে। তার মুখ থেকে কোনো রকম ভাবে বের করি এখানে আরো 10টা ঘাঁটি আছে তাদের, কিন্তু সে তার বসের নাম বলতে পারছে না। বাকি 10টা ঘাঁটিতে আক্রমণ করে সবকিছু উদ্ধার করলাম 1 মাসের মধ্যে, কিন্তু একটাতেও বসের নাম জানে না কেউ। আজকে রাতে আরো একটা ঘাঁটিতে আক্রমণ করব, তাই দিনে একটু হালকা ঘোরাঘুরি করলাম। দুপুরে নেটে একটু আসলাম। কাজের চাপে আসতে পারি না 1 মাস। আমি তো অবাক। আশার আইডি থেকে মেসেজ আসতে শুরু করলো। মেসেজ পড়তে পড়তে মনে হয় 1 মাস লাগবে। মেসেজগুলো ছিল এরকম। আসসালামু আলাইকুম, কেমন আছো? কি হলো, উত্তর দাও। সরি, তুমি নেটে নেই এটা দেখিনি। আচ্ছা, এবার নেটে এলে উত্তর দিও। আমি তোমার মেসেজের অপেক্ষা করব। এই কি হলো তোমার আজকে? এখন তো রাত হয়ে গেছে, তাও নেটে আসো না কেন? ওই আসো নেটে, ভালো হচ্ছে না কিন্তু। তুমি না বলছো প্রতিদিন কথা বলবে, তাহলে এমন করছো কেন? আচ্ছা, নেটে এলে নক দিও। তুমি এখন মনে হয় ব্যস্ত, কাজ শেষে ফোন দিবা। আজ 2 দিন হলো কোনো খবর নেই কেন? তুমি কি আমার উপরে বিরক্ত হচ্ছ? আচ্ছা, বেশি কথা বলবো না, একটু তো নেটে আসো। আমার উপরে এত রাগ? আজ প্রায় 1 মাস হয়ে গেছে, তাও তুমি নেটে এলে না। তুমি কি সম্পর্ক এত তাড়াতাড়ি সব কিছু ভুলে গেলে?
আমি কি দেখতে খারাপ নাকি? আমার বাবার টাকা পয়সার অভাব কোনটা বলো তো? প্লিজ নেটে আসো, আমি আর নিতে পারছি না। তুমি জানো আজকেও আত্মহত্যা করতে গেছিলাম, কিন্তু বাবা মা আর তোমার জন্যই পারলাম না করতে। তুমি হয়তো বুঝতেও পারবে না আমি কতটা না তোমায় ভালোবাসি। আমি আমার জন্মদাতা বাবা বাবাকেও মনে হয় এতটা ভালোবাসি না যতটা তোমায় ভালোবাসি। তুমি হয়তো নেটে নেই, কিন্তু আমার প্রতিটা হৃদস্পন্দনে তুমি আছো। একটু কথা বলো প্লিজ, নেটে আসো। এই 1 মাস কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। 1 মাসটা আমার কাছে প্রতিদিন মনে হয়েছে একটা বছরের চাইতেও বড়। তুমি ফিরে এসো আমার কাছে। আচ্ছা, কথাও বলবো না, না হয় একটু চোখে দেখবো তোমায়, তাও তুমি নেটে আসো। তুমি যখন মেসেজগুলো পড়বে, পড়া শেষ করতে পারবে না, তার চাইতে ফোনই করো। আমি তোমায় কষ্ট দিতে চাই না বলে একটু সময় পেলেই ঘুমিয়ে পড়ি। তাছাড়া কাজ তো করতে হবে, তাই সময় পাই না। আর তুমি কখনো আর প্লিজ আত্মহত্যা করতে যেও না। আমি পারতেছি না তোমায় বলতে। হঠাৎ একটা ফোনে ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। হঠাৎ ফোনে আসে একটা ফোন ধরে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলাম। ফোন করেছে বড় স্যারে। এটা সাধারণ মিশন না, দেশের 1 নম্বর মাফিয়া চোরাচালান নারী পাচার শত্রু। এটা তোমাদের জন্য কঠিন পরীক্ষা। এটাতে আমি চাই না আমাদের বীর ছেলেগুলোর একটারও জীবন যাক, তাই সাবধানে কাজ করবে। আমরা থাকতে এত চিন্তা মানেই হয় না। আর খুব বেশি হলে 5 দিন লাগবে, এর মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। চিন্তা করতে হবে না স্যার, তোমার বীর ছেলেগুলোর বিজয়ের বেশেই ফিরে যাবে। আজকের একটা মিশন আছে, এটা সবচেয়ে ভয়ঙ্কর হবে, আগের মতোই 2টায় তাহাজ্জুদ নামাজ পড়ে মিশন শুরু করব। আর আল্লাহ যদি সন্তুষ্ট থাকেন তাহলে ফজরের আগেই শেষ করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, সাবধানে কাজ করবে, কেউ যেন সন্দেহ না করে। আচ্ছা রাখি তাহলে, আল্লাহ হাফেজ। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। আজকের দিনে বন্ধুর সাথে প্ল্যান করতে করতে কেটে গেল। নামাজ খাওয়া দাওয়া করতে করতে 10টা প্রায় বেজে গেছে। সবাইকে ঘুমাতে বললাম, সবাই ঘুমিয়ে গেল। আমার চোখে ঘুম নাই, শুধু ভাবছি আমার কিছু হলে পরিবারের কি হবে, আর যাকে এখনো বিয়েই করিনি তারই বা কি হবে। হাজার হাজার চিন্তায় ঘুম ধরছে না, তাই ভালো লাগার জন্য একটু ফোন হাতে নিলাম। ফোন হাতে নিয়ে নেট অন করলাম। অন করতেই টুং 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 করে মেসেজ আসছে। আশার আইডি থেকে আসছে। আশার মেসেজগুলো এইরকম। এই, তুমি নেটে এসে কল দাওনি কেন? নাকি আমি কষ্ট দেওয়ার জন্যই এমনটা করলে? আচ্ছা, তোমার কি আগের কথাগুলো মনে পড়ে না? নাকি শুধু তোমার ছলনা ছিল সব কিছু? তুমি এমন কেন বলো তো? একটুও কষ্ট হয় না তোমার? তুমি দেখছি সাপের চাইতেও বিষাক্ত। তুমি মনে হয় ভুলেই গেছো আমায়। আচ্ছা, কোনো ব্যাপার না, নেটের কল দিও, আমি অপেক্ষায় থাকবো। আশা, তোমায় কষ্ট দিয়ে আমার লাভ নাই, বরং আমি বেশি কষ্ট পাই। যদি আজকের মিশন শেষ ভালো করে করতে পারি তো আর কষ্ট দেব না। আজকে রাতটাই বলবে তোমার আর আমার সম্পর্কে কেমন হবে ভবিষ্যৎ। আমি চাই তুমি ভালো থাকো, কিন্তু আমার কিছু হলে তুমি ভালো থাকবে না। তাই আমি তোমার চাইতে দূরে দূরে থাকার চেষ্টা করছি। তারপরেও তো আমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে ভুল বুঝে চলে যেত, আমার মুখের কথা বিশ্বাস করতো। তোমার ভালোবাসার মধ্যে কোনো ত্রুটি নাই, সব সমস্যা আমার মাঝে। কি জন্য যে তোমায় নক করতে গিয়েছিলাম জানি না। নক না দিলে ভালোই হতো, কাজ আর নিজের জীবন নিয়ে চিন্তা করতে হতো না। আজ তোমায় ভালোবাসি বলে নিজের জীবনের মায়া করছি। আগে ভাবতাম কাজের মধ্যে মানে কোনো এক মিশনে আমিও শহীদ হব। এখন ভাবে নিজের জীবন চলে গেলে পরিবার কি নিয়ে বাঁচবে, আর তুমি বা কাকে ভালোবাসবে। পারলে আমায় ক্ষমা করো, আমি যে তোমার সাথে একটা দিনও কাটাতে পারলাম না। তুমি ভুল মানুষকে ভালোবেসেছ। ভালো থেকো। যদি মিশন শেষে জীবিত থাকি তাহলে কথা হবে। তোমায় আমি ভালোবাসি নিজের জীবনের চাইতেও বেশি। কোনো বাংলা সিনেমার ডায়লগ না, মনে মনে কথা বলছি। তোমায় আমি হঠাৎ করে ফোনের কারণে ভাবনা জগৎ থেকে বেরিয়ে আসলাম। ফোন করেছে আয়শা। আসসালামু আলাইকুম। এই, তোমার কোনো খোঁজ খবর পাওয়া যায় না কেন? কি করো এত? হ্যাঁ, একটু কথা বলার জন্য কি আমার মনটা ব্যাকুল হয়ে থাকে, বোঝো না? সবই বুঝি আয়শা, তুমি শুধু জানো না আমার মনের ভিতরে কি চলে। যদি বুঝতে তাহলে কান্না করে কোল পেতে না। চুপচাপ থাকার জন্য তোমায় ফোন করিনি। কথা বলো, কথা বলো বলছি। অন্তত সালামের উত্তরটা দাও। চিৎকার দিয়ে কি বলছো তোমায়? আয়শার চিৎকার শুনে আমি আকাশ থেকে পড়লাম, মানে ভাবনা জগৎ থেকে বাস্তবে ফিরলাম। ওয়ালাইকুম আসসালাম। এত চিৎকার করার কি আছে, বোঝো না আমি কথা বলতে চাই না তোমার সাথে? আর কি করলে বুঝতে পারবে বলো? আমি বিশ্বাস করি না তুমি কথা বলতে চাও না। তোমার জন্য আমি কি করিনি বলো? না আমি দেখতে খারাপ, না আমার টাকা পয়সার অভাব, তাহলে সমস্যা কোথায় তোমার?
মানুষ পুরাতন জিনিস বেশি দিন ব্যবহার করে না, তাই তোমাকে আমার ভালো লাগে না, এখন নতুন লাগবে আমার, বুঝতে পারছো? এর থেকে একসাথে 4টা বিয়ে করে নাও, প্রতিদিন নতুন নতুন করে দেখবে। আমায় পুতুল মনে হয় নাকি আমি মানুষ না? এত কষ্ট কেন দাও? ফালতু কথা বলার সময় নেই আমার, ফোন রাখো বলছি। এত কিসের ঝগড়া? তোমার বিয়ে করা বর না যে তুমি যা বলবে তাই হবে। ভাবিনি তুমি এত বদলে যাবে। ভুল আমার, তোমাকে ভালোবাসি। ভাবলাম তোমাকে পেলে আমি আমার সব কিছু পাবো, যেগুলো ছোট থেকে বড় হওয়া পর্যন্ত পাইনি। কিন্তু তুমি আমার সব আশায় পানি ঢেলে দিলে। এত কিসের কথা? তোমার সাথে ঝগড়া করতে ফোন ধরিনি। অন্য কিছু কি বলা যায় না? খালি তুমি ঝগড়া করো কেন? অন্য কিছু বলো, না হলে রাখো। বলার আগেই কেটে দিল। তুমি কেটে দিলে কেন? আর একটু তো কথা বলতে পারতে, অন্তত আমার তোমার কথাগুলো শুনতাম। যদি আজ আমার কিছু হয়ে তো ভালো থেকো। তোমায় কখনো জড়িয়ে ধরে বলতে পারবো কিনা জানি না, তবে তোমায় আমি ভালোবাসি, নিজের চেয়েও বেশি। আল্লাহ হাফেজ আয়েশা। জানি না আজ কেন মনে হচ্ছে আমার পৃথিবী হারিয়ে যাবে। আমি যেখানে মিশনের সময় সবার সাথে সম্পর্ক নষ্ট করার মতো করে মিশনে মনোযোগ দিতাম, সে আমি আজ হাজার চেষ্টা করে একজনের কাছে খারাপ প্রমাণ করতে ব্যস্ত। যাই হোক না কেন, এই মিশন আমাদের শেষ করতেই হবে। যেখানে বসে আমি কিভাবে কি করলে সফল হব চিন্তা করতাম, সে আমি শুধু তোমার কথাই চিন্তা করছি। আজ রাত হয়তো আমার জীবনের শেষ রাত, না হয় তোমার জীবনে কষ্টের শেষ রাত। জানি না কি হবে, আল্লাহ ভালো জানে। তুমি চিন্তা করো না, ভাগ্যে থাকলে একদিন না একদিন ঠিক তোমার কাছে ফিরে যাব। এর আগে কিছু করে ফেলো না প্লিজ। কষ্ট শুধু তোমার না, আমারও হয়। শুধু তোমার মতো বলতে পারবো না কখনো। আমি যে ছেলে মানুষ, এইরকম আরো হাজার হাজার চিন্তা, নিজের সাথে নিজে কথা বলে কখন ঘুমিয়ে গেছি যাই না। রাত 2টায় তাহাজ্জুদ নামাজ আদায় করে মিশনের জন্য প্রস্তুত হচ্ছে। আজকের পাঠ লিখতে গিয়ে নিচের চোখে পানি চলে আসে। এটা কেন বলছি শেষ পর্যন্ত পরও বুঝতে পারবে। এই সাইদ, তোর এত কিসের পিরিত? আমাদের গার্লফ্রেন্ড নাই মনে হয়? এটা মিশন, বুঝতে পারছিস? এবার বুদ্ধিটা শোন। প্রথম বুদ্ধি, আমরা কিন্তু সৈনিক নিয়ে চারদিকে নজর, বা আমাদের পিছন দিকে কেউ যাতে আক্রমণ না করতে পারে তার জন্য সৈনিক থাকবে। এদের সাথে কিন্তু আমাদের আগের টিম থাকবে। তোরা 3 জন, মোট 30 জন সিক্রেট অফিসার নিয়ে 3 দিক থেকে আক্রমণ করবে। আমি সামনে থেকে আক্রমণ করব। ভাই, এটা করিস না। আমরা তোর জীবন নিয়ে এত বড় রিস্ক নিতে পারবো না। বেশি কথা বলবি না। এবার আরেকটা বুদ্ধি শোন, দ্বিতীয় বুদ্ধি। আমি কোনোভাবে যদি মারা যাই তাহলে তোরা আমায় রক্ষা করতে আসবি না, আগে তাদের সবাইকে মেরে ফেলে দিবি। সাথে প্রমাণের জন্য শুধু একজন সাধারণ কাউকে বাঁচিয়ে রাখবি। মেন পয়েন্টে আসি। আমি সামনে থেকে আক্রমণ করে ওদের দৃষ্টি আমার দিকে নেব। এই সুযোগ কাজে লাগাবি তোরা। ভুল হলেই আমার মৃত্যু অনিবার্য। এবার শোন, কি কি নিয়ে রেডি হবি। ওদের উন্নত অস্ত্র থাকবে, তাই নিজের জীবন বাঁচিয়ে এক এক করে মারবি। সাথে 2 পায়ে 4টা ছুরি, 2 হাতে 2টা, আর গান তো থাকবেই। ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে। সবকিছু রেডি করে চলে আসলাম তাদের ক্যাম্পে। কথা মতো যে যার অবস্থানে চলে গেছে। তোমরা সবাই প্রস্তুত তো? 3টা বাজলে ঝাঁপিয়ে পড়বে, কোনো কথা ছাড়া। এই সময় তারা ঘুমিয়ে থাকবে, আর পাহারা দেওয়ার লোকগুলো ঘুমিয়ে থাকবে। আমাদের প্রথম কাজ হলো পাহারা দেওয়া সবাইকে অজ্ঞান করে দেওয়া, আর কোনো রকম শব্দ ছাড়া কাজ করা। আর বাকিগুলো তো জানোই, সবাই সবার গানে সাইলেন্সার ব্যবহার করবে যাতে কোনো শব্দ না হয়। আর একটা মেন পয়েন্ট, দরকার হলে তাদের উন্নত অস্ত্র ব্যবহার করবে, এটা আমি দেখে নেব। আর আমাদের মিশনের মেন পয়েন্ট মানে ক্যাম্পে থেকে 500 মিটার দূরে সৈনিক মেজর থাকবে। 3টা বাজার সাথে সাথে মিশন শুরু হয়ে গেল। সব পাহারাদারকে অজ্ঞান করে দেওয়া হলো। মিশন প্রায় শেষ দিকে চলে এসেছে। সবাই যখন পরাজয় স্বীকার করে নিল, তখন আমি গেলাম তাদের মেন বসকে খুঁজতে। আর ওইদিকে সবাই তাদের নিয়ে যাচ্ছে। যেই আমি একটা সুড়ঙ্গে ঢুকে যাব, ঠিক তখন কেউ যেন বলতে লাগলো, তুই আমার ছেলেকে মারলি, সাথে আমার ছোট্ট ভাইকেও মারলি, তোর দিন শেষ। তুই আমায় গুলি করলি তো আমি খুশি হয়েছি। আমি শহীদের মৃত্যুই চাইতাম, সেটা হয়তো আল্লাহ কবুল করেছে। সাদিক, ধপাস। গুলি খেয়ে পড়ে গেলাম। পারলাম না নিজেকে বাঁচিয়ে রাখতে। চোখ বন্ধ হওয়ার আগে, আয়শা, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। তোমায় নিয়ে প্রতিদিন কল্পনার দেশে থাকতাম আমি। আমার না বলা কথাগুলো তুমি আর জানতে পারবে না। বলে যেও আমায়। পারলে অন্য কাউকে ভালোবেসে সংসার করো। আমার জন্য নিজের জীবন শেষ করো না।
ইসলামে বিয়ে করা ফরজ করা হয়েছে, তাই তুমিও করবে, কারণ ঈমান পূর্ণ ওই দিন হয় যেই দিন তুমি বিয়ে করবে। কি কপাল আমার, নিজে সেই ফরজ কাজ করতে পারলাম না, আর তোমায় বলছি আমি। শুধু এইটুকু আমার জন্য করো, তোমার স্মৃতি কোনো এক কোণে জায়গা দিও, আমার সাথে কাটানো কিছু সময়। আজ খুব মনে হচ্ছে তোমায় নিয়ে হারিয়ে যাই কোনো এক অজানা দুনিয়ায়, যেখানে শুধু ভালোবাসার সাগর থাকবে, যেখানে আমরা সুখে কাটিয়ে দিব শেষ নিঃশ্বাস পর্যন্ত। কিন্তু কি কপাল আমার, যেখানে আমার মৃত্যু নিশ্চিত যেন এইগুলো ভাবছি। আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো, আমার পরিবারকে দেখো। আমার বাঁচার ইচ্ছে না থাকলেও যদি আল্লাহ তুমি আমায় হায়াত দাও, তাহলে আমার মা বাবাকে একটু দেখতাম শেষবারের মতো হলেও। চোখ বন্ধ হওয়ার আগে দেখলাম সাদিক ওই লোককে মেরে দিয়েছে, আর সবাই আমার দিকে দৌড়ে আসে। হয়তো তারা বাঁচানোর জন্য দৌড়ে আসে। সাদিক শুধু বলছে, ভাই তোর কিছু হবে না, আমরা তোকে বাঁচিয়ে নেব। আজ পর্যন্ত কারো চোখে পানি দেখিনি, কিন্তু সবার চোখে জল টলমল করছে। মনে হচ্ছে এই বুঝি সাগরের স্রোত বয়ে সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে। আমি শুধু দেখছি, কিন্তু কিছু বলতেও পারছি না। আজ মনে হচ্ছে আমি দেশের জন্য কিছু করতে পারলাম না, শুধু আয়েশার জন্য কিছু করতে। আজ হয়তো আরো একটা ভালোবাসার গল্প সমাপ্তি হতে যাচ্ছে। আর কিছু সময়ের ব্যাপার। শেষ নিঃশ্বাস ফেলার আগে স্মরণ করলাম আল্লাহকে। শুধুমাত্র আল্লাহ জানে কতটা ভালোবাসি আমি, কিন্তু আমি জানি তোমার দয়া আমার কল্পনার বাইরে। তাই তোমার এই পাপী বান্দাকে ক্ষমা করে দাও, আর আমার পরিবারকে রক্ষা করো। আমায় মাফ করো। পারিনি তোমার বন্ধুর দেখানো পথে ঠিক মতো চলতে, আর আমার পরিবারকে দেখো। আর কিছু বলতে পারলাম না, চোখ বন্ধ হয়ে গেল। 3 মাস পরে হঠাৎ করে দেখি আয়শা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। এটা দেখে আয়শা বলে জোরে চিৎকার দেওয়া দেখে আমার পাশে বসে থাকা মেয়েটা আমায় জড়িয়ে ধরে আর বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রতি লাখো লাখো শুকরিয়া যে তুমি আমার জীবনকে আমার কাছে ফিরিয়ে দিলে। অবাক হলাম, কারণ আয়শার মতো কণ্ঠ রাখছে, কিন্তু আয়শা তো জানার কথা না। তাহলে কেমনে কি আপনি চিনতে পারলে না আমায়? আমি আয়শা। এই 3 মাস তোমার পাশে বসে থেকেছিলাম, যে কোনো না কোনো একদিন তোমার জ্ঞান তো ফিরে আসবেই। হয়েছে, এবার ছাড়ো। এভাবে জড়িয়ে ধরে থাকলে মানুষ কি বলবে? তাছাড়া আমাদের বিয়ে হয়নি। কে বলছে তোর বিয়ে হয়নি? তোর বিয়ে দিয়ে দিছি। তাই নাকি? হারামজাদা, আমরা তোর মা বাবা, সামনে থাকতে বৌমাকে কিস করিস? তোমাদের দেখতে কে বলেছে? তোমরা যাও তো, আমি একটু রোমান্স করতে যাও। মা, বেশি কথা বলো না তো, যাও এখান থেকে। আর কেউ যেন আমাদের বিরক্ত না করে। মা বাবা চলে গেল। ওরে দুষ্ট, মা বাবার সামনে কেউ এগুলো বলে? এই তুমি ভালোবাসো না? আচ্ছা সরি, ক্ষমা করে দাও। তাও গোমরা মুখ করে থেকো না। আমি তোমার সাথে কথা বলবো না, তুমি আমায় এত কষ্ট দিয়েছো। তুমি আমার বউ, তাই তো। তাহলে আবার হবে নাকি? আরে রাগ করো না। আচ্ছা এবার বকে আসো। যাবে না, তুমি থাকো, আমি পাকিস্তান চলে যাব। জোর করে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে কপালে আলতো করে কিস করলাম। আবার জড়িয়ে ধরে কানের কাছে বললাম, তোমায় আমি ভালোবাসি। তুমি যদি না বাসো আবার হারিয়ে যাব, পাবে না কোনোদিনও ফিরে। ব্যাস, কাজ হয়ে গেছে। এবার যদি হারিয়ে যাও তো তোমার আগে আমি হারিয়ে যাব। তুমি জানো না তোমায় আমি কত ভালোবাসি। জানি তো বউ, তাই তো বউয়ের আদরের অপেক্ষা করে আছে। কিন্তু বউ আমার আদরের বদলে অবহেলা করছে। আর সরি তোমার সাথে আগের ব্যবহারের জন্য। সরি বলতে হবে না, আমি সবকিছুই জানি। একটা বার তো একটু বলতে পারতে। তোমায় আমি কষ্ট দিতে চাই না বলে ওগুলো করেছি, আর কখনো এমন হবে না। আচ্ছা তুমি আমার বাসায় আসলে কিভাবে? লাস্ট যেদিন তুমি কথা বলো আর আমি কেটে দিই, সেদিন আমার খুব রাগ হয়েছিল, তাই বাসার সবার সাথে খারাপ ব্যবহার করি। বাবা মা আমার এমন ব্যবহার আগে কখনো দেখেনি, তাই তারা শান্ত করায় আমায়। আর কি হয়েছে জানতে চাই। এতদিন কিছু না বলেও সেই দিন সব কিছুই বলে দিই। এতে করে আমার বাবা মা তোমার বাসায় খোঁজ শুরু করে, যাতে কারোর সাথে তোমার সাথে আমার বিয়ে দিতে পারে। কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। শেষে আমার বাবা বাংলাদেশের বন্ধুর সাহায্য নিয়ে তোমার বাসার খোঁজ বের করে, সাথে তোমার ঠিকানা জানতে জানতে আমাদের প্রায় 10 দিন লেগে যায়। 10 দিন পরে তোমাদের বাসায় আসি, কিন্তু শুনি তুমি ঠিক 10 দিন আগে কোনো একটা মিশনের জন্য হাসপাতালে আছো। হাসপাতালে খুঁজতে দেরি হয়নি, কারণ সব নিউজে শুধু তোমাদের নিয়ে খবর। হাসপাতালে পৌঁছে তোমার বাবা মার সাথে দেখা, তোমার মা বাবাকে বিষয়গুলো খুলে বলে।
আর আমার মা বাবা বিয়ের কথা বলে, এতে করে তোমার পরিবার রাজি হয়ে যায় আর আমাদের বিয়ে দেয়। সব তো বুঝলাম, কিন্তু আমার খারাপ ব্যবহারের জন্য সরি বললাম, কিন্তু তুমি বলে সব তুমি জানো কিভাবে? হাসপাতালে যখন যাই তখন দেখি তোমার বন্ধুরাও ওখানে আসছে। তারা নাকি প্রতিদিন 4-5 বার করে আসে এবং তোমায় দেখে যায়। এমনকি একদিন আমি তোমার সামনে বসে যখন আগের কথাগুলো বলছিলাম আর কান্না করছিলাম, তখন তোমার বন্ধু বলে, আপু তোমায় সুলতান ধোকা বা ব্যবহার কোনোটাই করেনি। আসলে যে মিশনের জন্য আজ তার এই অবস্থা, সেটার জন্য যাতে তোমার কষ্ট না পেতে হয় তার জন্য ওইগুলো করেছে। কিন্তু আমি দেখছি তাকে কান্না করতে। এরপরে সব কিছু বলে, যেগুলো তুমি জানো। একটা কথা কি জানো? তুমি না বললে জানবো কি করে? তোমায় না খুব ভালো লাগছে। চলে ধরে কানের কাছে এসে কানে কানে বলো, আই লাভ ইউ জান। আই লাভ ইউ বউ। হালকা করে একটা কিস করলাম কপালে। ভাই, লেখক কিন্তু সিঙ্গেল, উল্টাপাল্টা ভাবার কিছুই নেই। আমরা কিছু সময় ধরে গল্প করলাম। একটু পরে ডাক্তার এসে দেখে বলল, রোগী ঠিক আছে, এখন বাসায় নিয়ে যেতে পারো। এমন সময় হঠাৎ ফোন এলো একটা অপরিচিত নাম্বার থেকে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ঠিক আছে স্যার, আজকে নানা ব্যস্ততা সবকিছু মিলিয়ে আজকের দিন শেষ হয়ে গেল। এখন পুরস্কার দেওয়া পালা। আমার পুরস্কার দেওয়া হলো এবং ভাষণ দেওয়ার জন্য মাইক দিল। ভাই, আমি কি ভাষণ দেব জানি না, তাও লিখছি, না মানে বলছি আর কি। আমাদের আপনারা চিনেন না, কিন্তু এইটুকু জানেন যে আমরা দেশের মানুষের সেবা করছি। বাহিনী এটা একটা শব্দ না, এটাতে লুকিয়ে আছে হাজার হাজার দেশপ্রেমিকের গল্প। একজন সৈনিক যত কষ্ট সহ্য করে সেটা সাধারণ মানুষের পক্ষে করা অসম্ভব। আর আমি বলবো, যারা বাহিনীতে কাজ করে টাকা বা সম্মানকে ভালো না বেসে দেশের মানুষকে ভালোবাসো। হোক সেটা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ইত্যাদি। লক্ষ্য সবারই একটাই থাকবে, দেশের মানুষের সেবা করা এবং দেশের মানুষের জন্য কাজ করা। এটা শুধু বাহিনীর লোকের কাজ এমন না, এটা মানব জাতির সবার কাজ। আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য মন খুলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবকিছু ঝামেলা শেষ করে বাসায় আসতে আসতে রাত 10টা। ব্যাস, আর শরীরটা চলছে না, তাই ঘুমিয়ে পড়লাম। এই, তোমার এত ঘুম কই থেকে আসে শুনি? 3 মাস মরার মতো ঘুমালে তাও হয়নি, আজকেও ঘুমাতে হবে? হ্যাঁ হবে, গতকালও ভালো ঘুম হয়নি, আজকে ঘুমাতে হবে, না হলে কাল আবার সমস্যা হবে। এত কিছু জানি, আমার একটা তোমার মতো কেউ বাঁচালো। তাতে আমি কি করব? আজব তো, আজকে কিছু হবে না, অন্যদিন আমায় ঘুমাতে দাও। তোমাকে ঘুমাতে আমি দিচ্ছি, দাঁড়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ। ভালো থাকবেন। গল্পটা এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।